কেন সুরভি ম্যাডাম আপনি যে জন্ম তারিখটা দিয়েছেন কালসর্পদোষ হয়নি কেন? দেখুন চন্দ্রের ডিগ্রি আছে 7 ডিগ্রি 52 মিনিট, মানে 7 ডিগ্রি 52 মিনিট মানে একটা রাশি 30 ডিগ্রি, তুলা রাশির ঘরটা তো 30 ডিগ্রি, এইটার লেন্থ হচ্ছে 30 ডিগ্রি, তাই তো? 30 ডিগ্রি না? তাহলে 30 ডিগ্রির হাফ পর্যন্ত কত? 15 ডিগ্রি। আর 7 ডিগ্রি 52 মিনিট মানে প্রথম হাফের মধ্যে পড়েছে তো? হ্যাঁ, তাহলে আপনার চন্দ্রটা পড়েছে কিন্তু এই প্রথম ভাগের মধ্যে, এখানে। ঠিক আছে? ঠিক বুঝতে পেরেছেন? এইবার কেতুর ডিগ্রি আছে 7 ডিগ্রি 36 মিনিট, মানে লাস্টের ভাগে পড়েছে কেতু, এই লাস্টের ভাগে পড়েছে কেতু। দেখেন তো তাই পড়েছে কিনা? পড়েছে। তাহলে রাহু কেতুর বাইরে চলে আসছে না চন্দ্র? তাহলে কালসর্পদোষ হয়েছে? হয়নি। কিন্তু কালসর্পদোষ কাকে বলে এবার অনেকেই বোঝেন নাই, কেন কালসর্পদোষ এটা হলো না। কালসর্পদোষ কাকে বলে? রাহু কেতুর এক পাশে যদি সকল গ্রহ অবস্থান করে তাহলে তাকে কালসর্পদোষ বলবে। তো রাহু কেতুর এক পাশে দেখুন, রাহু কেতু এখানে আছে, এক পাশে সব গ্রহ আছে, কিন্তু সুরভি ম্যাডাম কিন্তু ভুল করেছেন যে চন্দ্রের ডিগ্রি, আমি কেন চন্দ্রের ডিগ্রিটা নিলাম আর কেতুর ডিগ্রিটা কেন নিলাম, এখানে কেন মঙ্গলের ডিগ্রিটা নিলাম আর কেন কেতুর ডিগ্রিটা নিলাম, এই তারিখটাও কিন্তু আমি তৈরি করে নিই। সুরভি ম্যাডামের হয়তো আগে মুখস্থ ছিল তারিখটি, তাই বলেছেন, কিন্তু আমি তারিখটি কিন্তু 18 সালের যে অক্টোবর নভেম্বরে কালসর্পদোষ চলছে ওই সময় এইটা সার্চ দিতে বলছি, সে প্রথম সেপ্টেম্বরে 28 তারিখ দিয়ে সার্চ দিছে, চন্দ্র মেষের ছিল, আমি বলছি আর 10 দিন পিছায় দাও, 10 দিন পিছায় দিয়ে 8 তারিখে যে সার্চ দিছে কালসর্পদোষ পেয়ে গেলাম। অর্থাৎ রাহু কেতুর এক পাশে যে যখন সমস্ত গ্রহ থাকবে সেটাকে কালসর্পদোষ বলবে। তো কেতু কেন এই মাথায় পড়লো? চন্দ্র 7 ডিগ্রি 52 মিনিট এই মাথায়, আর কেতু 7 ডিগ্রি 36 মিনিট, সে কেন ওই মাথায়? এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। বলেন কেন ওই মাথায়, কেন? কে বলতে পারবেন? সুরভি ম্যাডামই বলুন, আপনি জন্ম তারিখ দিয়েছেন, কেতুটা ওই মাথায় কেন? নিবেদিতা ম্যাডাম বলুন ওই মাথায় কেন? কে বলতে পারবেন ওই মাথায় কেন? লিটন জয়ধর বলুন ওই মাথায় কেন কেতু? হ্যাঁ হ্যাঁ কেবল। তাহলে এবার শুনুন যে রাহু কেতুর এক পাশে সমস্ত গ্রহ থাকলে কালসর্পদোষ হয়, এটা তো আমরা জানি, তাই তো? তাহলে এখানে রাহু কেতুর সাথে চন্দ্র বসে আছে, চন্দ্রর ডিগ্রি আছে 7 ডিগ্রি 52 মিনিট আর কেতুর ডিগ্রি আছে 7 মিনিট 36 সেকেন্ড, ওই সরি 7 ডিগ্রি 36 মিনিট। তাহলে চন্দ্রটা প্রথম ভাগে পড়লো আর কেতুটা শেষ ভাগে পড়লো কেন? একই তো ডিগ্রি আছে, 7 ডিগ্রি 7 ডিগ্রি, তার মানে তো চন্দ্র এই একই জায়গায় থাকবে, ও জায়গায় গেল কেন? টিপন সরকার পেরে গেছে। হ্যাঁ বলুন 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 বলুন। চন্দ্র তো ক্লকওয়াইজ, মানে রাহু থেকে ক্লকওয়াইজ ঘুরে এখন ওইখান থেকে 16 ডিগ্রিতে। কি স্যার রাহু তো মানে ক্লকওয়াইজ ঘুরে, নাকি? বুঝলাম না, আবার বলতে হবে আপনাকে। আমি বলতে চাচ্ছিলাম যে মানে রাহু তো মানে দেখুন আমি যে বলছিলাম যে ছাত্র বা শিক্ষার্থীদের মুখ দেখলে আমি বুঝতে পারবো যে কে পারবে আর কে পারবে না, আমি কিন্তু আগেই বলেছি রিপন সরকার পারবে। বলুন বলুন। দেখলেন যে রাহু কেতু হচ্ছে উল্টা দিকে ঘোরে, ক্লকওয়াইজ ঘোরে, আর বাকি গ্রহ হচ্ছে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরে। অর্থাৎ যেহেতু ক্লকওয়াইজ ঘুরতেছে, কেতুটা এই দিক থেকে আসতেছে, সেহেতু কেতু এই দিক থেকে 7 ডিগ্রি এই মাথায় পড়বে আর চন্দ্রটা এই মাথায় পড়বে। এইবার এই পাশের ছকটায় আসি, দেখুন এখানে কেতু আছে 7 ডিগ্রিতে, এই জায়গাকে 30 ভাগ মানে 30 ডিগ্রি, লাল কালি অন্য কালি ব্যবহার করি,
30 ডিগ্রি হলে এবার মঙ্গল হচ্ছে 14 ডিগ্রি, মানে মাঝখান পর্যন্ত তো 15, তাহলে মাঝখান 15 হলে 14, মঙ্গল কিন্তু 14-র মধ্যে পড়তেছে, এই প্রথম ভাগে পড়তেছে তো মঙ্গল যেহেতু 14 ডিগ্রি 52 মিনিট প্রথম ভাগে পড়ছে না। আর কেতু উপরের দিক থেকে আসতেছে, ওই পাশ থেকে, এই পাশে 7 ডিগ্রি 56 মিনিট, অর্থাৎ এখানে কেতু, এটা কিন্তু কালসর্প দোষ হয়েছে নাকি? মঙ্গল যেহেতু নিচেই, মঙ্গল এখান থেকে মানে এই দিকে যাচ্ছে, তাহলে এই দিকে যদি মঙ্গল ওঠে তাহলে 14 ডিগ্রি 15 ডিগ্রি, 14 ডিগ্রি 52 আছে, 15 ডিগ্রি পার না হলে তো মাজা ভার হচ্ছে না। আর কেতু যেহেতু 7 ডিগ্রি আছে, তাহলে মঙ্গল 23 ডিগ্রি পর্যন্ত যাবে, মানে 22 ডিগ্রি 4 মিনিট পার করবে মঙ্গল, তবেই না কিন্তু কালসর্প দোষ ভঙ্গ হবে, এর আগে ভঙ্গ হওয়ার সুযোগ নেই। তো মঙ্গলের 22 ডিগ্রি 4 মিনিট যেতে যেতে কেতু কিন্তু আবার নিচের দিকে আর হয়তো 1 ডিগ্রি চলে আসবে, মানে মঙ্গলের 22 ডিগ্রি আর কেতুর 1 ডিগ্রি, মানে কেতু তো 1.5 বছর ধরে এক ঘরে অবস্থান করে, অর্থাৎ তার আসতে কিন্তু সময় বেশি লাগবে, অর্থাৎ ক্রস না করা পর্যন্ত সে কিন্তু কালসর্প দোষে পড়ছে না। ক্লিয়ার হলেন? এইবার কালসর্প দোষ বিচার করতে গেলে বা কালসর্প দোষের কুফল বা সুফল বিচার করতে গেলে আমাদের কয়েকটা দিকে লক্ষ্য করতে হবে। প্রথম লক্ষ্য করতে হবে কি, কালসর্প দোষ কর্কট ক্রান্তিতে পড়লো না মকর ক্রান্তিতে পড়লো, অর্থাৎ আমাদের আড়াআড়ি একটি রেখা টানতে হবে, এই টান দিলাম, এই, তাহলে এই পাশের অংশ মকর ক্রান্তি, এই পাশের অংশ কর্কট ক্রান্তি, জানি তো? এটা আমরা জানি না? জানি না স্যার। কেন জানি না? জানি না কি করে? এখানে ভূগোলের ছাত্রছাত্রী কে আছে? সূর্য কার্তিক মাস থেকে বৈশাখ মাসের চৈত্র মাস পর্যন্ত সে মকর ক্রান্তিতে থাকে, এটা জানি না আমরা? বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, এই যে কার্তিকের 15 তারিখ পার হয়ে যাবে সে মকর ক্রান্তিতে থাকবে, আর বৈশাখের 15 তারিখের পরের থেকে সে কিন্তু কর্কট ক্রান্তিতে ঢুকে যাবে, অর্থাৎ এই পাশের অংশ কর্কট ক্রান্তি, এ পাশের অংশ মকর ক্রান্তি, এই দুই ভাগে কিন্তু ভাগ করতে হবে। তাহলে কালসর্প দোষটা কিন্তু আমাদের কর্কট ক্রান্তিতে, এইটা পড়লো কিন্তু মকর ক্রান্তিতে, আর এটা কিন্তু কর্কট ক্রান্তিও পড়ে নাই মকর ক্রান্তিও পড়ে নাই, তাহলে এক্ষেত্রে কি হবে বলেন? এক্ষেত্রে আমরা কি বিচার করব? এইবার আরেকটি আছে, আরে যন্ত্রণা রে, এই তো দেখেন এই করতে যে ভুলে গেলাম, উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এইবার আমরা মাঝ বরাবর আরেকটি রেখা টানবো, এই, আর এখান থেকে রেখা বেরিয়ে দিলাম, এই উত্তরায়ণ আর দক্ষিণায়ন। এইবার এই অংশ উত্তর, নিচের অংশ দক্ষিণ, মানে উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। পৃথিবীর মাঝখান কোনটা? পৃথিবীর মাঝখান কোথায়? বিশ্বের মাঝখান কোথায় জানি আমরা? জানি? কেউ জানে? হ্যাঁ, বিশ্বে, হ্যাঁ মাঝখান লন্ডন, লন্ডন পৃথিবীর মাঝখান লন্ডন, বুঝলেন? মানে বিশ্বের মাঝখান, বিশ্বের মাঝখান, মাঝ বরাবর কোনটা, মানে 0 ডিগ্রিতে কোন দেশ পড়েছে বিশ্বের, এটাই আসতে হবে আমাদের। 180 ডিগ্রি তো টোটাল বিশ্ব। এইখানে ভূগোলের স্টুডেন্ট কেউ আছে? ভূগোল নিয়ে পড়াশোনা করেছেন কেউ আছে? তাহলে সুবিধা হতো বেশি। আচ্ছা, যাই হোক, তো এই 0 ডিগ্রি থেকে গিনিস মিন টাইম, মানে আমাদের 0 ডিগ্রি থেকে যখন সময়, ধরুন পূর্ব গোলার্ধের দেশে কিন্তু সময় যোগ হয়, আর পশ্চিম গোলার্ধের দেশে গেলে কিন্তু সময় বিয়োগ হয়। যেমন উত্তর গোলার্ধের দেশ নরওয়ে, সুইডেন, ডেনমার্ক বছরে মাত্র 1 দিন, 2 দিন, 3 দিন, মানে 5 মিনিট 10 মিনিটের জন্য সূর্যোদয় হয়।
তাই তো নিশীথ সূর্যের দেশ বলা হয়, মানে নিশিকালে সূর্য উদিত হয়। মানে এটা তো আমরা জানি না যে বছরের কোনো সময় সূর্য উদিত হয় মাত্র 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য, 15 মিনিটের জন্য, 30 মিনিটের জন্য, তারপরে 1 ঘন্টার জন্য, যার জন্য নরওয়ে, সুইডেন, ডেনমার্কে 1 মাসের এই নিশীথ সূর্যের দেশে 1 মাসের ছুটি থাকে ওই সময়। কারণ ওই 1 মাস 1 ঘন্টার উপরে দিন হয় না, 23 ঘন্টা রাত থাকে। এমনকি কোনো দিন 23 ঘন্টা 55 মিনিট রাত থাকে, মাত্র 5 মিনিট সূর্য ওঠে, তার মধ্যে আবার অস্ত যায়। অর্থাৎ সেই দেশের সময় বিচার করতে গেলে আমাদের কিন্তু ওই গ্রিনিচ মিন টাইম থেকে ওইখানের অংশ যোগ হবে না বিয়োগ হবে। উপরের দিকে গেলে ডাইনে গেলে যোগ হচ্ছে, বামে গেলে বিয়োগ হচ্ছে। এইবার উপরে গেলে কি হবে, নিচে গেলে কি হবে, এইটাই কিন্তু এফিমেরিস থেকে বের করতে হবে। সিদারেল টাইম দিয়ে গ্রিনিচ মিন টাইম থেকে কোন দেশের দূরত্ব কত দূর, তা কত ডিগ্রি থেকে অক্ষাংশ দ্রাঘিমাংশ গেছে, যার জন্য আমরা সেদিন কিন্তু আয়ু বিচারের ক্লাসে যেতে পারিনি। এটা কিন্তু আমাদের ওই এফিমেরিস থেকেই আসতে হবে। তো আমরা যেহেতু কালসর্প বিচার করতেছি, তো আমরা এটা উত্তরায়ণ আর দক্ষিণায়নে আনলাম। তাহলে এই যে কালসর্প দোষটা কিন্তু আমরা কর্কট ক্রান্তিতে পাচ্ছি, আর এটা মকর, মানে এইটা পাচ্ছি হচ্ছে দক্ষিণায়নের মধ্যে। যেমন অস্ট্রেলিয়া দক্ষিণ অংশের দেশ, তো অস্ট্রেলিয়াতে দেখুন যখন সূর্যোদয় হবে, মানে অস্ট্রেলিয়াতে ধরুন শীতকাল যখন হবে, তখন আমাদের এখানে কি হবে, বা অস্ট্রেলিয়ায় যখন গরমকাল হবে তখন আমাদের এখানে কি হবে, আমাদের এখানেও গরমকাল হবে। বা ধরুন আপনার চীনেও কি গরমকাল হবে। পৃথিবীটা যেহেতু কমলা লেবুর মতো গোল, তো সেহেতু দক্ষিণায়নে যেমন ধরুন লিটন জয়ধর বলুন বড়দিন কেন, বড়দিন নয়, মানে ওই 9 ডিসেম্বর 25শে পৌষ, না হ্যাঁ 25শে ডিসেম্বর 9 পৌষ, হ্যাঁ 25শে ডিসেম্বর 9 পৌষ, এই দিন বড়দিন। হ্যাঁ ওই দিন থেকে দিন বড় হতে থাকে ক্রমাগত, মানে ওই দিনটি হচ্ছে সবচেয়ে ছোট দিন, ওই দিনটি হচ্ছে সব থেকে বছরের মধ্যে ছোট দিন, ওই দিন থেকে দিন বড় হতে থাকবে। তাহলে আর 13ই ভাদ্র বাংলা 13ই ভাদ্র হচ্ছে সব থেকে বড় দিন, ওই দিন থেকে ক্রমাগত দিন ছোট হবে। যেমন শীতকালে দিন ছোট হয় আর গরমকালে দিন বড় হয়, এটা তো আমরা বুঝি। তা 13ই ভাদ্র থেকে তাহলে ভাদ্র মাস কোথায় পড়তেছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র, মানে সিংহ রাশিতে। তা ভাদ্রের পর থেকে কিন্তু ক্রমাগত দিন ছোট হওয়া শুরু করছে, শীত আসা শুরু করছে। মানে দিন ছোট মানে অল্প সময় সূর্য তাপ দিচ্ছে, পৃথিবীর ভূপৃষ্ঠ তেমন গরম হচ্ছে না, গরম না হওয়ার কারণে শীত হচ্ছে। আর যখন দিন বড় হচ্ছে তখন বেশি সময় ধরে তাপ দিচ্ছে, শীতের পরিমাণ কিন্তু দূরে পালিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূপৃষ্ঠ উত্তপ্ত হচ্ছে বেশি। তো যখন আমরা কালসর্পদোষ বিচার করতে যাব, তো এখানে কিন্তু আমরা দুটি ছক পেলাম, একটা দক্ষিণায়ন আর একটা হচ্ছে মকর ক্রান্তির। তো এইবার এই 4 ভাগে আমরা প্রথমে ভাগ করে নেব, আরও ভাগ করার পদ্ধতি আছে, সেগুলো প্রথমেই ধরা যাবে না, ধরলে আমরা কালসর্পদোষের কোনো ফলই আমরা মাথার মধ্যে ঢুকাতে পারবো না। তা প্রথমে আমরা 4 ভাগ করি, তারপরে আমরা 8 ভাগ করতে পারবো, 8 ভাগ থেকে 16 ভাগ করতে পারবো, এভাবে কিন্তু আমরা ভাগ করতে পারবো। আগে 4 ভাগ করে নিই। তো 4 ভাগ করার পরে এইবার ধরুন এই ছকটায় আমরা চন্দ্রের ডিগ্রিটাকে ধরুন বাড়িয়ে দিলাম, চন্দ্র ডিগ্রিটাকে 23 ডিগ্রির পরে 25 ডিগ্রিতে নিয়ে গেলাম। তাহলে যখন আমরা 25 ডিগ্রিতে নিয়ে যাব, 25 ডিগ্রিতে চন্দ্র নিয়ে গেলে এই ছকটাই কিন্তু কালসর্পদোষ হয়ে যাচ্ছে। যেটা সুরভি ম্যাডাম বলেছেন, এই ছকটাই 25 ডিগ্রিতে চন্দ্রটাকে যদি 25 ডিগ্রিতে, অর্থাৎ একদিন পরে যদি তার জন্ম হয়, 12 আর 7 19, ধরুন 1.5 দিন পরে, এর থেকে যদি 30 ঘন্টা 32 ঘন্টা পরে যে জন্ম হয়, 24 আর 10 34, হ্যাঁ
34 ঘন্টা পরে যে জন্ম যদি হয় তাহলে কিন্তু সে কালসর্পদোষের মধ্যে পড়ে যাচ্ছে এবং সব মকর ক্রান্তিতে যাচ্ছে। তো আমরা ধরে নিই চন্দ্রের ডিগ্রিটাকে এখানে 27 ডিগ্রি 52 মিনিট আছে, একটা 2 পিছনে দিয়ে দিলাম। আর জন্ম সময়টাকে দিয়ে দিলাম 28 তারিখের জায়গায় এখানে 29 তারিখ করেন, এই 29 আর হচ্ছে 4:36 যে AM আছে এর সাথে 12 ঘন্টা যোগ করলে 12 × 16, মানে 4:36কে PM করে দিই। এইবার লিখুন, অর্থাৎ 29শে মার্চ 1986 4:36 PM করলে কালসর্পদোষের মধ্যে পড়ে যাবে। আপনারা দেখুন পড়ে গেছে এবং সব মকর ক্রান্তিতে গেছে। তো এই মকর ক্রান্তির কালসর্পদোষ দেখতে হবে যে কি কালসর্পদোষের ক্ষেত্রে আমরা কি কি বিচার করব। সাধারণত কালসর্পদোষে কোন কোন দিক দেখতে হবে, আমাদের কোন কোন দিক বিচার করতে হবে এটা আগে জানতে হবে। কালসর্পদোষের ক্ষতিকর দিক কি আর উপকারী দিক কি। সাধারণত কালসর্পদোষের মানুষ মূলত কালসর্পদোষে জরা ব্যাধি দুঃখ দৈন্যে ভোগায়, কিন্তু মানুষটি প্রতিষ্ঠা পায়, মানুষটির জন্মদিন পালিত হয় না। ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং মনে রাখবেন, মানুষটির জন্মদিন পালিত হয় না কিন্তু মৃত্যুদিন ঘটা করে পালিত হয়। তো এইবার প্রশ্ন জাগতে পারে যে জন্মদিনই যখন পালিত হলো না তো মৃত্যুদিন পালিত হলে আমার লাভ কি, আমি তো আর ওটা দেখতে পাচ্ছি না। এইবার বলুন, জন্মদিন পালিত হওয়া লাভ না মৃত্যুদিন পালিত হওয়া লাভ, কোনটা লাভ বলেন? জন্মদিন অবশ্যই জন্মদিন। কে কে বলেছেন মৃত্যুদিন? জাকির হোসেন মৃত্যুদিন, রিপন সরকার জন্মদিন, আচ্ছা হ্যাঁ লিটন জয়ধর মৃত্যুদিন, নিবেদিতা ম্যাডাম কোন দিন? মৃত্যুদিন। সুরভি বিশ্বাস জন্মদিন কে কে বলেছেন? জন্মদিন কে কে বলেছেন আঙ্গুল উঁচু করুন। হ্যাঁ, আর হচ্ছে সুমন হাজারি। আর কে জন্মদিন বলেছেন? আমি স্যার মৃত্যুদিন বলছি। কে মৃত্যুদিন বলেছে? সুমন হাজারি। ও, তাহলে আপনার হাত নামান। তাহলে শুধু মেধস ব্যানার্জি বলেছেন জন্মদিন। এইবার আমিও বলি জন্মদিন, কেন আমার জন্মদিন পালিত হলে আমি তো বেশ মৌজ মস্তিতে কেক কাটতে পারবো, কেক নিয়ে সবাই মিলে খেতে পারবো, মুখে লাগায় দিয়ে ছবি তুলে সেলফি দিতে পারবো, সেলফি দিলে প্রচুর লাইক পড়বে, প্রচুর কমেন্ট পড়বে, ঘুম থেকে উঠে অমনি সেই কমেন্ট নিয়ে মেতে থাকতে পারবো, ফেসবুকে আমার জনপ্রিয়তা বাড়বে নিশ্চয়ই, তাহলে বলবো জন্মদিন। কিন্তু আপনারা প্রকৃত জ্যোতিষ শিখছেন তারই ধারাবাহিকতা প্রকাশিত হয় মৃত্যুদিন বলেছেন তাই। কারণ হচ্ছে, এবার দেখুন, আমার বাবার নাম নিমাই চন্দ্র পাল। আমার বাবা সাধারণ একজন কৃষক, মানে একেবারে নিম্ন স্তরের খেটে খাওয়া মানুষ। খেটে খাওয়া মানুষ কেন? কারণ হচ্ছে সে তার বাবার আমার দাদুর তেজ্য সন্তান বিধায় সে কোনো জমি জমা পায়নি। আমরা জন্মগ্রহণ করে কখনো দেখিনি যে আমাদের দুটো চিড়িয়ে খাওয়ার ধান হয়েছে, এটা আমরা দেখিনি। অর্থাৎ বাবা পরের খেতে কাজ করে বা ধরুন বিভিন্ন জায়গায় এমনকি ভ্যান চালিয়ে বা ধরুন যে কোনোভাবে হোক আমাদের মুখে দুটো অন্ন দেওয়ার চেষ্টা করেছে। সরকারের রেশনের গম বা এগুলো আমরা পেতাম, এগুলোর মাধ্যমে আমাদের পেট বাঁচা মোটামুটি বেঁচে তো আছি, মারা তো যায়নি এখনো পর্যন্ত। তাহলে সাধারণত আমার মতো মানুষ এখন মারা গেলে তো আমার বাবাকে যেহেতু 10 জন লোক বা 20 জন লোক 100 জন লোক বড় জোর হয়তো চিনে, তার বেশি কিন্তু চেনে না। আর চেনে কারা? যে যারা সহযোগিতা করেছে, যে জীবনে সহযোগিতা করতে হয়েছে বা কারো কাছে যে হাত পেতেছে, হয়তো যে ছেলের জন্য একটা বই চেয়েছে বা ছেলের মুখে খাবার দেবে 2 মুঠো চাল চেয়েছে, তারাই চেনে, এর বেশি কিন্তু কেউ চেনে না। তো তার কি জন্মদিন পালিত হবে আর কি মৃত্যুদিন পালিত হবে? মৃত্যুদিন পালিত হলেই কি, না হলে কি? হলে কয়জনে চিনবে? তার মৃত্যুদিন পালন করবে কে? তাকে তো সহযোগিতা করেছে মানুষ, তার কাছ থেকে তো কেউ সহযোগিতা পায়নি।
যদি আমার বাবার কাছ থেকে হাজারো লোক সহযোগিতা পেত, তাহলে বাবা যেদিন মারা যেত সেদিন কিন্তু শ্মশানে যাওয়ার জন্য ওই লোক কিন্তু হাজারের মধ্যে কম করে 200 লোককে সঙ্গে পেত, কিন্তু সে কিন্তু পাবে না। আমার বাবা মারা গেলে হয়তো আমাদের 4 ভাইয়ের 4-5 কাঁধে করে নিয়েই পোড়াতে যেতে হবে, কেউ আসবে বলে মনে হয় না। কারণ কি, বাবা তো কারো উপকার করতে পারেনি, জীবনে কারো জন্য কিছু করতে পারেননি, যার জন্য বাবাকে আমাদের 4 ভাইয়েরই পোড়াতে যেতে হবে, অন্য কারো সহযোগিতা সে পাবে না। অর্থাৎ তার মৃত্যুদিন ঘটা করে পালিত হবে না। তার শ্রাদ্ধ শান্তিতে দেখা গেল লোকে হয়তো লোক আসবে না বা উঠান ভরবে না, এটাই কিন্তু স্বাভাবিক। এইবার বলুন, যদি আমি মারা যাই আজকে, ধরুন এই মুহূর্তেই মারা গেলাম ক্লাস নিতে নিতে, তাহলে কি হবে? আমি ক্লাস নিতে নিতে মারা গেছি, তার মানে বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি কিন্তু প্রতি বছর আজকের কত তারিখ, আজকের তারিখ 20 তারিখ, যে 20 এপ্রিল 2021 এই তারিখে কেসিপাল অনলাইনে ক্লাস নিতে নিতে মারা গেছিল। অন্তত পক্ষে আপনারা হলেও 1 মিনিট নীরবতা পালন করবেন বা হয়তো আমার নামটা স্মরণ করবেন, করবেন কিনা বলেন? আপনারা এই কয়জন অন্তত করবেন কিনা বলুন, করবেন? এইবার ধরুন আমাদের দেশের বা ধরুন কোনো আমরা কোনো রাজনৈতিক নেতার ভিতরে না যাই, ধরুন যেমন উত্তম কুমার মারা গেল যেদিন, মহানায়ক উত্তম কুমারের কথা বলছি, কিন্তু উনি যেদিন মারা গেছেন উনার জন্মদিন কতটা পালিত হয়েছে না মৃত্যুদিন পালিত হয় বলুন? কোনটা পালিত হয়? বেঁচে থাকতে জন্মদিন বেশি পালিত হয়েছে না মৃত্যুদিন পালিত হয়েছে? কি মনে হয়? মৃত্যুদিনে ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এত ফুল কেউ কোনোদিন পায়নি, যে উত্তম কুমার মারা যাওয়ার পরে এত পরিমাণে ফুল মানুষ ওনার লাশে প্লাস রাস্তায় ছড়িয়েছে, যে রাস্তা দিয়ে আসবে সেই রাস্তার ফুল বুলডোজার দিয়ে পরিষ্কার করতে হয়েছে, এত ফুলের বন্যা বইছে। কোথায় ছিল এত ফুল? এত ফুল দুনিয়ার বুকে আর কেউ পেয়েছে বলে আমার মনে হয় না, যেটি উত্তম কুমার পেয়েছেন, মহানায়ক উত্তম কুমার। তো ইনি জীবনকে ঠিক সেইভাবে গড়ে তুলতে পেরেছেন, তবেই না কিন্তু মৃত্যুদিন ঘটা করে পালিত হয়েছে। অর্থাৎ কালসর্প দোষের মানুষ জীবনে প্রতিষ্ঠা পাবে, অর্থাৎ কষ্ট করে প্রতিষ্ঠা পাবে। যেমন মুয়াম্মার গাদ্দাফি, তারপরে সাদ্দাম হোসেন, তারপরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তারপরে ধরুন মহাত্মা গান্ধী। এই যে জন্ম তারিখগুলো আপনারা নেটের থেকে সার্চ দিয়ে তারপরে দেখবেন যে কালসর্প দোষ, অর্থাৎ মৃত্যুদিন স্মরণীয়, মৃত্যুদিন ঘটা করে পালিত হওয়ার মতো, অর্থাৎ স্মরণযোগ্য মৃত্যুদিন হবে। যেমন টাইটানিক ধ্বংস যখন হয়েছে, টাইটানিকে যারা বিশিষ্ট ব্যক্তি মারা গেছেন, আবার যিনি জাপানি এক ইঞ্জিনিয়ার যিনি বেঁচে ছিলেন, সেই জাপানি ইঞ্জিনিয়ারের জন্ম তারিখ নিন যিনি বেঁচে আছেন, আর ওখানে সেই জাপানের উনার সফর সঙ্গী যিনি ছিলেন উনি মারা গেছিলেন, উনার জন্ম তারিখটা নিলে বুঝতে পারবেন যে উনি মারা গেছে, উনাকে রাষ্ট্র কি সম্বর্ধনা দিয়েছে। অথচ যে ইঞ্জিনিয়ার বেঁচে ছিল ওই ইঞ্জিনিয়ারের ছিল 4 ক্লাসের টিকিট, উনি 4 ক্লাস থেকে 2 ক্লাসে গিয়ে জীবন বাঁচিয়েছেন। কারণ জীবন বাঁচানোর জন্য 2 ক্লাসে গেল কেন? তার জন্য জাপানের মানুষ তারকে থুতু মেরেছে, তাকে ঘৃণার চোখে দেখেছে, তার কোনো স্মৃতিস্তম্ভ রচনা করেনি, তার চাকরি পর্যন্ত নট করে দিয়েছে। এত বড় ইঞ্জিনিয়ার থাকা সত্ত্বেও তাকে কিন্তু জাপানে আর কোনো দিন চাকরি করে খেতে পারেনি, সে চাকরির চ্যুতি ঘটেছে। কারণ সে জীবন বাঁচানোর জন্য সরকারি সফরে গেছে, জীবন বাঁচানোর জন্য সে 4 ক্লাসের যাত্রী হওয়া সত্ত্বেও 2 ক্লাসে যে জীবন বাঁচিয়েছে। এর থেকে বরং তার মৃত্যু হওয়া ভালো ছিল, সে অবৈধ পথে কেন 2 পথে গেল বা 2 ক্লাসে গেল। এত বড় সৎ হচ্ছে জাপানের মানুষ। আর সেখানে আমরা কি করব? আমরা বলতে দৌড়ে আগে 1 ক্লাসে যে বুক করে নেব, যে যা আর 1 ঘন্টা তো বাঁচি। এমনকি যে জাহাজে করে নারীদের উদ্ধার করা হয়েছে, সেই নারীদের জাহাজে উনি
গিয়ে উঠে বসে তারপরে সেই উদ্ধারে উনি বেঁচে আছে। অথচ যিনি মারা গেছেন তার দিনটা দেখেন কিভাবে ঘটা করে পালিত হয়। তার দিনটাকে যে দেখুন জাপানে সেই মানে ওসাকাতে তার সেই মূর্তি করে কিভাবে তাকে পূজিত করা হয়, তার দিনকে কিভাবে স্মরণে রাখা হয়। তার বাড়ি ছিল ওসাকাতে। এটা এখনও গেলে আপনারা বুঝতে পারবেন। তো এই কালসর্প দোষের মানুষ সাধারণত এমন কিছু করবে যে তার মৃত্যুদিন ঘটা করে পালিত হবে বা মৃত্যুদিন স্মরণে রাখবে মানুষ, এত নামজাদা হবে। তো এইবার ধরুন নামজাদা কোন দিকে হবে, কালসর্পদোষের মানুষ কোন দিকে হবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। যে নামজাদা তো ধরুন উত্তম কুমার মহানায়কও নামজাদা, আবার ধরুন এই আমাদের বাংলাদেশের যেমন এরশাদ শিকদার, উনিও কিন্তু নামজাদা। এরশাদ শিকদার ধরুন প্রায় কম করে আমরা জানি যে ফাঁসির সময় আমরা পেপার পত্রিকায় যা দেখেছি উনি শত মানুষকে অন্তত খুন করেছেন। বা ধরুন আমাদের এই যেমন বাল্মীক মুনির কথায় আসি, বাল্মীক মুনি কিন্তু রামায়ণ রচনা করেছেন, তার আগে উনি কিন্তু হাজারো মানুষের গলা কেটেছেন, অর্থাৎ দস্যুবৃত্তি ছিল তার পেশা। তো দস্যুবৃত্তি করে সে কিন্তু পরে বাল্মীক মুনি হয়েছেন। তো এই যে দস্যুবৃত্তি করেছে, তাহলে উনি কতটা নাম করেছে, আর উত্তম কুমার মহানায়ক উনি কতটা নাম করেছেন, আমরা এবার আসব এবং এনাদের ইতিহাস আসবো যে কোন দিকে নাম করবে। এইবার কি দাউদ ইব্রাহিম হবে, সেই ব্যক্তি দাউদ ইব্রাহিম হয়ে নাম করবে, ওসামা বিন লাদেন হয়ে নাম করবে, নাকি আপনার এই ধরুন আপনার মহাত্মা গান্ধী হয়ে নাম করবে, না উত্তম কুমার হয়ে নাম করবে। এর জন্য আসতে হবে আমাদের মকর ক্রান্তি, কর্কট ক্রান্তি, উত্তরায়ণ আর দক্ষিণায়ন, সহজভাবে। এবার আপনাদের প্রশ্ন, উত্তরায়ণ, দক্ষিণায়ন আর হচ্ছে মকর ক্রান্তি আর কর্কট ক্রান্তি আমরা কেন ভাগ করব, আর এ ভাগ করে কিভাবে পাবো যে এই ব্যক্তিটা কতটা নাম করবে বা কোন দিকে নাম করবে, কতটা নয় কোন দিকে নাম করবে, এটা আমরা এভাবে কিভাবে বের করব, এটাই হচ্ছে আপনাদের প্রশ্ন, তাই নাকি? বলুন তাই কি না? হ্যাঁ, এইবার দেখুন আমাদের আসতে হবে যে মকর ক্রান্তিতে কয়টি শুভ গ্রহ আছে আর কর্কট ক্রান্তিতে কয়টি শুভ গ্রহ আছে, শুভ ঘর আছে। সাধারণভাবে আমরা দেখি তো একটু, রবি, মঙ্গল, শনি, রাহু, কেতু নৈসর্গিক পাপ, আর বাকি চারটি নৈসর্গিক শুভ গ্রহ। তো এ পাশে দেখুন শুক্র, কর্কট ক্রান্তির মধ্যে শুক্র, বুধ, একমাত্র রবি বাদে সবকটা কিন্তু শুভ গ্রহ, ঠিক কি না? ঠিক কি হলো, কেউ বলবে নাকি? কর্কট ক্রান্তিতে পড়ছে কে? শুক্র পড়েছে, বুধ পড়েছে, চন্দ্র পড়েছে, রবি পড়েছে। তার মধ্যে রবি ছাড়া আর সবকটা শুভ গ্রহ না কি? ঠিক তো? এইবার মকর ক্রান্তিতে আসি, বৃহস্পতি পড়েছে, মঙ্গল পড়েছে আর শনি পড়েছে। একমাত্র বৃহস্পতি বাদে মঙ্গল আর শনি কি অশুভ গ্রহ না? এইবার আসি, লট কিন্তু দুটো, একটা বৃহস্পতির একটা শুক্রের, একটা শুক্রের লট একটা বৃহস্পতির লট। তো এ পাশে পাইছি শুক্রের লট, যেটা সুখ শান্তি সমৃদ্ধি কারক, আর এদিকে পাইছি বৃহস্পতির লট। বৃহস্পতি হচ্ছে প্রতিষ্ঠা, যশ, সম্মানের কারক। তাহলে লোকটা প্রতিষ্ঠা, যশ, সম্মানে যাবে না সুখ শান্তিতে যাবে, কোন দিকে যাবে বলেন? এটা বের করতে পারবো না আমরা? পারবো। যখন আমরা মকর ক্রান্তিতে যাব তখন কিন্তু সেই ব্যক্তি প্রতিষ্ঠা, যশ, সম্মান বেশি পাবে। যেমন শনি মানুষকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণে পরিণত করে, শনি যদিও অশুভ গ্রহ, মাথায় রাখতে হবে। কিন্তু শনি হচ্ছে যোগ, শনি হচ্ছে সাধক, শনি হচ্ছে সৎ, শনি হচ্ছে ন্যায়পরায়ণ বা ন্যায়নিষ্ঠার মালিক।
বিশেষ করে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার আশীর্বাদ, যা কিছু প্রাপ্তি দুনিয়ার বুকে, মানে আকস্মিক, মানে দৈব বলে যা কিছু প্রাপ্তি, সব কিছু দেবে শনি। আর দেবগুরু বৃহস্পতি, দেবতাদের সকল দেবতাদের গুরু বৃহস্পতি, সে দেবে প্রতিষ্ঠা, যশ আর সম্মান। তা যে ব্যক্তির ভিতর সততা থাকবে, নিষ্ঠা থাকবে, একাগ্রতা থাকবে, পাণ্ডিত্য থাকবে, মা বাবার একক আশীর্বাদ থাকবে, ঈশ্বরপরায়ণ হবে বা সৃষ্টিকর্তার প্রতি বিশেষ, মানে তার সৃষ্টিকর্তার কৃপা যার উপর বর্ষিত হবে, সেই ব্যক্তির প্রতিষ্ঠা, যশ, সম্মান যে বৃহস্পতি সহযোগিতা করবে, তো সেই ব্যক্তি কেমন হবে। আর এইবার আমরা আসব শুক্রের লটে। দৈত্যকুলগুরু শুক্র, সে হচ্ছে শান্তির প্রতীক, প্রতিষ্ঠার মালিক, ধন ঐশ্বর্য ধরে রাখার মালিক। তাহলে আমি সুখী মানুষ হলাম নিজে, আমার প্রচুর টাকা, প্রচুর স্বর্ণ, প্রচুর গহনা। যেমন মুয়াম্মার গাদ্দাফি বিশ্বের যত স্বর্ণ ছিল ওনার একার কাছে তার চেয়ে বেশি স্বর্ণ ছিল, স্বর্ণের রেলপাটি বানায় বানায় রেখে দিয়েছিল আমেরিকা, কিন্তু সব জাহাজ ভরে নিয়ে চলে গেছে, নিয়ে গেছে না, আমরা মিডিয়াতে দেখেছি না, দেখেছি। লিবিয়া যখন যুদ্ধ করে, যুদ্ধ বিধ্বস্ত লিবিয়ার থেকে তেল এবং স্বর্ণ সব কি আমেরিকা নেয়নি, লুটে নেয়নি, নেছে? তাহলে আমরা তো এটাও পেপার পত্রিকায় দেখেছি যে বিশ্বে যত মন স্বর্ণ ছিল তার থেকে বেশি স্বর্ণ ছিল মুয়াম্মার গাদ্দাফির কাছে। এইবার তার স্বর্ণ ছিল, সুখ ছিল, ধন ঐশ্বর্য ছিল, আর কি ছিল? বুদ্ধিমত্তা ছিল, বুদ্ধিমত্তা ছিল, বিচক্ষণতা ছিল, গবেষণা ছিল, তার সাথে সে ব্যক্তির কুক্ষিগত করার মানসিকতা ছিল। আর কি ছিল? চন্দ্র কি দেয়, মাতৃমূর্তির মমত্ব ছিল। তার রাষ্ট্রে কিন্তু কোনো বিরোধী দল ছিল না, কেউ বিরোধী দলে দাঁড়ায়নি। 50 বছর, সে 50 না 45 বছর একটানা রাজত্ব করেছে, তার কোনো বিরোধী দল ছিল না, একাই দল, রাজতন্ত্রের মতো সে কিন্তু কাটাইছে। তাহলে সে সুনাম যশ, রবির যে সুনাম যশ প্রতিষ্ঠা সেও কিন্তু পাইছে, মাতৃমূর্তির মমত্ব দিয়ে সমস্ত লোকের মন জয় কিন্তু সে করে নিয়েছে। এইবার বলুন সে কতটা সমাদৃত হবে। আর এই কালসর্পদোষ মকর ক্রান্তির যে ব্যক্তি, যে যোগী, যে সৎ, যে উদার, যে ধন সম্পদ কুক্ষিগত করে না, যে প্রতিষ্ঠা, যশ, সম্মানের সুউচ্চ শিখরে আরোহণ করবে, সেই ব্যক্তি কতটা সম্মাননা, কোন সম্মাননার মধ্যে পার্থক্য আছে কিনা বলুন। এইবার বলুন মুয়াম্মার গাদ্দাফিকে যেভাবে মারা হয়েছে, বা ফাঁসির কাস্টে মারা হয়েছে, বা গুলি করে মারা হয়েছে, বা বোম মেরে মারা হয়েছে, এইবার মকর ক্রান্তির যারা কালসর্প দোষের লোক, তাদের কি এইভাবে মারা হতে পারে বলে আমার মনে হয়, বা আপনাদের মনে হয়? বলেন তো। যে ব্যক্তি সৎ, যে ব্যক্তি উদার, যে ব্যক্তি পরোপকারী, যে ব্যক্তি ধার্মিক, ধর্মগুরু, ধর্মপরায়ণ, যার প্রতিষ্ঠা, যশ, সম্মানে ভুরভুর করে, সেই ব্যক্তিকে কি কেউ মেরে ফেলবে? মুনি ঋষিদের কেউ মেরে ফেলে নাকি বলেন? লোকনাথ ব্রহ্মচারীকে কেউ মেরে ফেলেছে? হ্যাঁ, তাই এটা সহজ শর্তে বুঝবো না কেন আমরা? কোনো জিনিসকে, কঠিন জিনিসকে সহজ করা হচ্ছে আমার দায়িত্ব। আমার কিন্তু ক্লাসের কোনো ধারাবাহিকতা কিছুই নেই, আমার সহজ করার দায়িত্ব। তা সহজভাবে বুঝুন তো যে হ্যাঁ মুনি ঋষিদের কেউ মেরে ফেলবে, তাদের শত্রু থাকবে, হ্যাঁ, কিন্তু মেরে ফেলবে। হ্যাঁ, মারে, যে হ্যাঁ মারে। যীশু খ্রিস্টকে তো মেরেছে, উনি তো ভগবান। চার ধর্মের যিনি মানে প্রধান, আমাদের ভগবান, ওনাদের যীশু খ্রিস্ট, বুদ্ধদের গৌতম বুদ্ধ, ইসলামদের আল মহান রাব্বুল আলামিন, সেই আল্লাহ তাআলা। তো এই আল্লাহ তাআলা, এই যে চার ধর্মের যিনি প্রধান, তার একজন প্রধান কিন্তু সেই যীশু খ্রিস্ট। তো সেই যীশু খ্রিস্টকে তো ক্রুশবিদ্ধ করে, লোহা পুড়িয়ে হাতে পায়ে যখন মারা হয়েছে, সর্বশেষ কপালে যখন মেরেছে তখনও বলেছে আমি নিষ্পাপ, আমাকে মেরো না। যখন বুকে মেরেছে তখনও ওনার মুখ দিয়ে কথা বলে বের হয়েছে যে আমি নিষ্পাপ, আমাকে মেরো না। এই বলতে বলতে উনি তখন
চিরশায়িত হয়েছে, এমনকি ওনার লাশটাকেও পর্যন্ত দাফন করার কথা কিন্তু আমি পাইনি। এত নির্মম নির্যাতন তাকে করা হয়েছে। এইবার আসতে হবে 2000 সাল আগে, মানে 2000, এখন হচ্ছে 2021, তো আমাদের 2000 সালের হরস্কোপে যেতে হবে। 2000 সালে যেদিন যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন ওনার হরস্কোপে যেতে হবে, তাহলে আমরা কি পাব? এইবার 2000 সালের হরস্কোপে যাওয়া সম্ভব কিনা আপনারা কিভাবে বুঝবেন যে সম্ভব কিনা? এটা কি ক্যালকুলেটর বা সফটওয়্যার বা ধরুন কোনো মোবাইলের ক্যালেন্ডারে যাওয়া সম্ভব? সম্ভব বলেন? আছে কোনো সূত্র আছে আপনাদের মতে জানা আছে? আপনাদের কারো কাছে কারো সফটওয়্যারে কাজ করবে 2000 সাল দিয়ে? মানে প্রথম 2000 বছর আগের, মানে দেব 1 সাল, যেটা যীশু খ্রিস্টের জন্মদিন। 1 তারিখ 1 মাস 1 সাল, এটাই তো যীশু খ্রিস্টের জন্মদিন, তাই না? ইংরেজি তারিখ মোতাবেক তাই হবে না? হবে, যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন থেকে কিন্তু খ্রিস্টাব্দ চালু হয়। যেমন গৌতম বুদ্ধের জন্মদিন থেকে বুদ্ধাব্দ চালু হয়। অনুকূল ঠাকুরের জন্মদিন থেকে অনুকূলাব্দ তৈরি হয়েছে। মহান রাব্বুল আলামিনের জন্মদিন অনুযায়ী হিজরি তারিখ তৈরি হয়েছে। তাহলে আমরা 1-1-1-এ যাব, তাহলে যীশু খ্রিস্টের জন্মদিন পাবো। 1-1 গৌতম বুদ্ধের যে জন্মদিন, ওই দিনে গেলে যে গৌতম বুদ্ধের জন্মদিন পাবো। তারপরে হচ্ছে 600 আরে যন্ত্রণা রে, সেটা বৃহস্পতির তারিখ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করছেন বৃহস্পতির তারিখে, মারাও গেছেন বৃহস্পতির তারিখে, বৃহস্পতির সালে। জন্মদিন মৃত্যুদিন বলুন সুমন হাজারি। 600 সোমবার স্যার, সোমবার 70। আরে 12ই রবিউল আউয়াল, কত সাল ওটা? 12 রবিউল আউয়াল স্যার 570। হ্যাঁ 570, আর মারা গেছেন 570 হলে 7-5-12, দেখেন 3 সংখ্যার তারিখে 570, 3 সংখ্যার সালে। আর মারাও গেছেন কিন্তু 606-এর সাথে 620 খ্রিস্টাব্দে নাকি 630 খ্রিস্টাব্দে। তাহলে তো 6-3-9 হয়, 3 হবে তো, জন্ম আর মৃত্যু সাল সংখ্যা 3 হবে। ভুল হচ্ছে মনে হয় আপনার। 63 তো স্যার, 63 বছর জিন্দেগি। তাহলে 63 বছর হলে কত সাল হয়? 623 সালে। কেন আপনার মৃত্যুদিন মনে নেই? 3-2-5, 6-5-11, না তাও হলো না, ভুল হয়ে গেছে, বৃহস্পতি হবে, সালটা বৃহস্পতি হবে। যাই হোক, যখন মনে পড়বে। তাহলে এই 12ই রবিউল আউয়াল 600 কত বললেন? 600 কত সাল জন্ম? হ্যাঁ 570। হ্যাঁ 570। 12ই রবিউল আউয়াল 670 খ্রিস্টাব্দ দিয়ে সার্চ দিলে, মানে আমরা যদি হরস্কোপ করি, হ্যাঁ 570 দিয়ে আমরা যখনই হরস্কোপ করব তখন কিন্তু ওনার হরস্কোপ পাবো। তো এই হরস্কোপ কি তৈরি করা সম্ভব? এটা কি সফটওয়্যারে পাবে? আসবে না, কিন্তু এটাও বের করা সম্ভব। ওই একমাত্র টেবিল অফ অ্যাসেন্ডেন্স বা ওই সেই নির্মলচন্দ্র লাহিড়ী, যিনি একমাত্র গণিত বিজ্ঞানী, যিনি এফিমেরিস তৈরি করেছেন, যার এক সেট বলেছি সবার চেম্বারে থাকতে হবে। এটা আমার কাছে আছে 1801 সাল থেকে এই 2020 সাল পর্যন্ত আমার কাছে আছে। কিন্তু 1900 সাল থেকে নিলেই যথেষ্ট। 120 বছরের উপরে মানুষ তো আর আপনারা পাবেন না। 1900 সাল থেকে নিলে 2020 পর্যন্ত পাওয়া যায় এখন। এর কোনো অনলাইন কপি নেই, এটা ফটোকপি করে বাইন্ডিং করে নিতে হবে। আর নচেত মূল বই বৃন্দাবন মল্লিক ফার্স্ট লেন, কলকাতা, ওখানে গিয়ে কিনে আনতে হবে। এই দুটো পথ, তাই ছাড়া আর কোনো পথ নেই।
তো এইবার আসবো, যাই হোক আমরা অনেকক্ষণ কিন্তু বোঝার জন্য একটু আলোচনা করলাম। অর্থাৎ যখন মকর ক্রান্তিতে যাবে সেই ব্যক্তির মধ্যে সততা, নিষ্ঠা, একাগ্রতা, পাণ্ডিত্য, দেবদ্বিজে ভক্তি শ্রদ্ধা, মা বাবার একক আশীর্বাদের বলে সে বড় হবে। সেই সঙ্গে জীবনে এমন কিছু অমর স্মৃতি স্তম্ভ রচনা করবে যে মৃত্যুদিন ঘটা করে পালিত হবে। যেমন এই সুরভি ম্যাডাম যে জন্ম তারিখটা দিয়েছেন, যদি একদিন পরে জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই ব্যক্তি এরকম হবে। এইবার ফলাফল দেখতে হবে যে আমাদের কালসর্পযোগ শুরু হলো কোথার থেকে। শুরু হলো কিন্তু রাহুর 7 ডিগ্রি 36 মিনিট থেকে। রাহুর 7 ডিগ্রি 36 মিনিট। এই তো দেখুন, কেতু যেহেতু 7 ডিগ্রি 36 মিনিট আছে, তাহলে রাহু 7 ডিগ্রি 36 মিনিট হবে। তা রাহুর 7 ডিগ্রি 36 মিনিট মানে ক্লকওয়াইজ ঘুরছে। তাহলে রাহু কিন্তু আছে এখানে। এই এখানে আছে। তাহলে রাহু কিন্তু সে মঙ্গলের গৃহে বসে আছে। এইবার মঙ্গলটা আছে কোথায়? মঙ্গল আছে তার লগ্নের একাদশে, বৃহস্পতির গৃহে। মঙ্গল হচ্ছে, দেখুন একটু কিন্তু মানে এই বিচারটা কিন্তু সাধারণ হরস্কোপের মতো নয়, প্রায় মান্ডেনের মতো। তো দেখুন, রাহুকে আমরা লগ্ন ধরে নিলাম। তো লগ্নের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম মঙ্গলের উপর রাহুর পঞ্চম দৃষ্টি আছে। মঙ্গল কিন্তু আপনার রাহুর মানে এই লগ্নের লগ্নপতি এবং অষ্টমপতি, বা মূল লগ্নের কিন্তু রাহু তৃতীয়পতি এবং দশমপতি। বৃহস্পতি মানে মঙ্গল লগ্নের মঙ্গল হচ্ছে তৃতীয় এবং দশমপতি। তৃতীয় এবং দশমপতি একাদশে আছে, তার উপর রাহুর দৃষ্টি পড়েছে। তাহলে কি হবে? তৃতীয় এবং দশমপতি মঙ্গল একাদশে বসে আছে বৃহস্পতির গৃহে, আর তার উপর রাহুর দৃষ্টি পড়েছে, পঞ্চম দৃষ্টি। কি হবে কে বলতে পারবেন? হ্যাঁ, আর কি হতে পারে? আয়ভাবে দৃষ্টি দিয়েছে। কালসর্পযোগ বিচার করতে গেলে আমরা যেমন 4 ভাগে নিব। যখন আমরা উত্তরায়ণে যাব তখন কিন্তু এইটুকু একটু আলোচনা করে আসি। যখন উত্তরায়ণে যাব তখন আমাদের এখানে পাপ গ্রহ কয়টা আছে এটা ওই রকম দেখতে হবে। দেখুন, বৃহস্পতি আছে শুভ গ্রহ, মঙ্গল অশুভ, শুক্র শুভ গ্রহ, বুধ শুভ গ্রহ। মানে এখানে শুধুমাত্র মঙ্গল অশুভ গ্রহ আছে উত্তরায়ণে। এইবার যখন দক্ষিণায়নে আসব তখন দেখুন এখানে মঙ্গল আছে অশুভ, আর কেউ কিন্তু আর রবি আছে অশুভ, দুটো অশুভ আছে। কিন্তু উত্তরায়ণে একটা অশুভ গ্রহ আছে, এখানে দুটো আছে দক্ষিণায়নে। দেখেছেন তো রবি আর মঙ্গল, দেখছেন? এইবার মকর ক্রান্তিতে যদিও দুটো শনি আছে, কিন্তু সেই শনি কিন্তু অশুভ ফল দেয় না। সে কিন্তু মানুষকে আরো কালসর্প দোষের মানুষকে আরো ভালো কিছু করে। এইবার যখন কর্কট ক্রান্তিতে আসবো তখনও একটা আছে। তাহলে একমাত্র দক্ষিণায়নে গেলে কিন্তু দুটি পাপ গ্রহ আছে। তো এই দুটি পাপ গ্রহের পাপ ফল কিন্তু সে পাবে, এটা সে কিন্তু এড়াতে পারবে না। এইবার আমরা সাধারণ চার্টের মতো বিচার করে আসি। আগে সাধারণ চার্ট বিচার করি, তারপরে পার্থক্যটা বিচার করব। সাধারণ চার্ট বিচার করতে গেলে এবার লগ্নে বৃহস্পতি ধনপতি আর আয়পতি, লগ্নে বৃহস্পতি আছে পঞ্চম অষ্টমপতি বুধকে সাথে নিয়ে। বুধ আর বৃহস্পতির যোগ নিশ্চয়ই শুভ যোগ, কিন্তু লগ্নপতি শনিটা দশমে বসে আছে। লগ্নপতি এবং দ্বাদশপতি শনিটা গিয়ে দশমে বসে আছে। তাহলে ইনার কি হতে পারে? সাধারণত কর্ম পেতে কষ্ট হতে পারে, আবার কর্মপতির উপর রাহুর দৃষ্টি আছে,
যার জন্য কর্ম পেতে কষ্ট হতে পারে, কর্ম পেলেও কষ্ট হতে পারে, কর্ম চলে যেতে পারে, ঘন ঘন কর্ম পরিবর্তন হতে পারে, কর্ম নিয়ে সদা চিন্তিত থাকতে হতে পারে, কর্মের সুনাম যশ নাও পেতে হতে পারে, এক পিয়ন পদে যোগদান করে জীবন পার হয়ে যেতে পারে। যেমন আমার হচ্ছে এক সেক্রেটারি পদে যোগদান করেছি, সেই 2008 সালে বাংলাদেশ অ্যাস্ট্রোলজার সোসাইটির খুলনা বিভাগীয় শাখার সেক্রেটারি। 2008 থেকে 6 বছর পালন করলাম। তারপরে সেখান থেকে আরও 2 বছর ঢলক পেলাম, মানে নির্বাচন হলো না এই জন্য। তারপরে সেখান থেকে বহিষ্কৃত হলাম। তারপরে আবারও সেই খুলনা বিভাগের সেই সেক্রেটারির দায়িত্ব পালন করছি, মানে আমার কোনো পদোন্নতি নেই। ঠিক তেমনি এই কালসর্পদোষে, মানে এই দশমপতি যেহেতু মঙ্গলের উপর রাহুর দৃষ্টি আছে, যে কর্মে ঢুকলো সেই কর্মেই জীবন কাটায় দিল, অথবা ঘন ঘন কর্ম পরিবর্তন হলো, যতবার পরিবর্তন হলো ততবারই আরও নিচের দিকে ধাবিত হলো, বা উপরের দিকে আর উঠলই না, না হলে সমান থাকলো, কিন্তু উপরে উঠবেই না কোনো ক্রমেই। তবে সে ভাই বোনদের কাছ থেকে সহযোগিতা পাবে কি পাবে না, তার ভাই বোন থাকবে কি থাকবে না, আগে তো ভাই বোন থাকতে হবে, তারপরে না তো সে সহযোগিতা পাবে। তা তৃতীয়পতি মঙ্গল, সেই মঙ্গল একাদশে বসে আছে, আর দশমপতি মঙ্গল তার উপরে রাহুর দৃষ্টি, আর রাহু তৃতীয় স্থানে গিয়ে অবস্থান করেছে। এর ভাই বোন তো নাও থাকতে পারে, আগে তো বলতে হবে এর ভাই বোন কয়জন হবে। আমি তো বলবো যে এই ছকে বড় জোর যদি হয় তাহলে হয়তো একজন ভাই বা বোন হলে হতে পারে, না হওয়ার সম্ভাবনা বেশি, মোটে না হওয়ার সম্ভাবনাই বেশি এই ছকে। কেন? কারণ দেখুন মঙ্গলের ডিগ্রিটা কত রাহুর থেকে বেশি আছে নিশ্চয়ই সুরভি ম্যাডাম। মঙ্গলের ডিগ্রিটা রাহুর ডিগ্রির থেকে বেশি না কম? মঙ্গলের ডিগ্রিটা রাহুর ডিগ্রি থেকে বেশি না কম, শুধু এইটা দেখলে হবে। 22 ডিগ্রি 24 মিনিটের উপরে গেছে কিনা মঙ্গল, সেটা দেখেন। 22 ডিগ্রি 24 মিনিটের উপরে গেছে কিনা, যদি উপরে যায় তাহলে ভাই বোন থাকবে, আর যদি না যায় তো থাকবে না। সরি, আমি উল্টা বলে ফেলেছি, উপরে গেলে ভাই বোন থাকবে, আর যদি উপরে না যায় তো থাকবে না। 22 ডিগ্রি 24 মিনিটের উপরে গেছে কিনা দেখুন, মানে নিচেই থাকবে না, তার ভাই বোন থাকবে না, তাহলে সে সহযোগিতা পাবে কি করে? আর এমনিও কিন্তু তৃতীয় গৃহটি মঙ্গলের গৃহ, সেই মঙ্গলের গৃহে রাহু গিয়ে বসে আছে, ওখানে কিন্তু কোনো ক্রমেই শুভ ফল দেবে না, অর্থাৎ সে ভাই বোনের সহযোগিতা থাকলেও পাবে না। হ্যাঁ, এই লজিকটা হচ্ছে যখন উপরে যাবে তখন রাহুর কিন্তু দ্বাদশ দৃষ্টি পড়বে ওই মঙ্গলের উপরে, তৃতীয় পতির উপরে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে। যখন 22 ডিগ্রি 24 মিনিট ক্রস করবে, মানে 22 ডিগ্রি 24 আর 7 ডিগ্রি 36 মিলে 30 ডিগ্রি না, তাহলে তা 22 ডিগ্রি 24 ক্রস করলে কিন্তু তখন মঙ্গলটা এই রাহুর এপাশে চলে আসবে, চলে আসলে রাহুর দ্বাদশ দৃষ্টি মঙ্গলের পরে পড়বে না। তা রাহুর অবস্থান অপেক্ষা রাহুর দৃষ্টি বেশি ভয়ঙ্কর, এই কথা কেন বলেছিলাম বলেন? বারবার বলেছি না, এই কারণে থাকবে না। এই জন্য বলি যে আপনাদের ভিডিওটা এই জন্য অন করা থাকার দরকার, যে কে বুঝতে পারছেন কে পারছেন না এটা বোঝার জন্য। ওই মুখ দেখলে বোঝা যায়। মারজান সিদ্দিক বুঝতে পেরেছেন তো, যে রাহুর দৃষ্টি পড়ে যাবে, ডিগ্রি যদি 23 ডিগ্রি 24 মিনিটের পরে যায় তখন রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে না মঙ্গলের উপরে? হ্যাঁ পড়বে। তাহলে এই একই ঘরে থেকেও রাহুর দৃষ্টি পড়ছে, তার জন্য ভাই বোন থাকবে না। তো দেখুন তাহলে ভাই বোনের সহযোগিতা পাবে না।
এইবার ধনভাবে আছে তুঙ্গস্থ শুক্র, যিনি চতুর্থ আর ভাগ্যপতি। চতুর্থ আর ভাগ্যপতি শুক্র ধনভাবে তুঙ্গস্থ, সপ্তমপতি রবিকে সঙ্গে নিয়ে ধনভাব নিশ্চিত ভালো করবে, জন্ম থেকে তার ভাগ্য উন্নতি ঘটবে। এমনকি সে চতুর্থ আর ভাগ্যপতি বন্ধু বান্ধবদের সহযোগিতা পাবে বা আত্মীয় পরিজনরাও তাকে সহযোগিতা করবে। জীবনে সে প্রতিষ্ঠিত মানুষ, এমনকি নিজ চেষ্টায় সে প্রতিষ্ঠা পাবে। তাছাড়া লগ্নে বৃহস্পতি এবং বুধ পঞ্চমপতি, সে কিন্তু বিদ্বানও হবে। পঞ্চমপতি বুধ যেহেতু অষ্টমপতি হিসাবে যদিও বুধ একটু দুর্বল বা একটু অশুভ ফলদাতা, কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে পঞ্চমপতি বুধ লগ্নে বসে আছে, পঞ্চম অষ্টমপতি, নিঃসন্দেহে বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই, কোনো রকমে নেই। সে কিন্তু লেখাপড়ায় ভালো করবে বা জ্ঞান গরিমায় নিশ্চিত বিদ্বান, ধনবান, সুখী, উদার, পরোপকারী মানুষ হবে। সে ভাই বোন তার থাকবেও না, সহযোগিতাও পাবে না। এইবার ধনভাবও তার ভালো যাবে। এইবার আসবো ভাগ্যস্থানে কেতু। সবসময় কিন্তু বলেছি নবম, দশম, একাদশে কেতু শুভ ফল দেয়। তো নবমে যেহেতু ভাগ্যস্থানে কেতু, আকস্মিক প্রাপ্তি তার জীবনে ঘটবে, ঘটাবে না? এমনকি স্পিরিচুয়াল শক্তি থাকবে, আদিদৈবিক আদিভৌতিক শক্তি থাকবে, যার কারণে সে আধ্যাত্মিক শক্তির বলে অনেক কিছু বলতে পারবে, যেটা বাস্তবায়িত হবে। এইবার চন্দ্রটা 27 ডিগ্রি 52 মিনিট, আমরা কিন্তু চন্দ্রের ডিগ্রি পরিবর্তন করে দিয়েছি, 27 ডিগ্রি 52 মিনিট। এই জায়গায় কিন্তু সব সময়ের জন্য কালসর্পদোষ বিচার করতে গেলে সেই রাহু আর কেতুর, মানে রাহু আর কেতুর ডিগ্রি লাগবে, আর সেই রাহু কেতু যে ঘরে আছে তার অধিপতি গ্রহের ডিগ্রিটা লাগবে। রাহু কেতু যে ঘরে আছে, মানে রাহু কেতু যত ডিগ্রিতে আছে এটা লাগবে, আর রাহু কেতু যে ঘরে আছে সেই ঘরের অধিপতি গ্রহের ডিগ্রিটা লাগবে। তো অধিপতি গ্রহের ডিগ্রি, রাহু মঙ্গলের ঘরে আছে, আমরা মঙ্গলের ডিগ্রিটা জেনে নিয়েছি, কিন্তু এইবার হচ্ছে কেতু যে ঘরে আছে সেই ঘরের অধিপতি গ্রহ শুক্র, শুক্রের ডিগ্রিটা জেনে নিই। শুক্রের ডিগ্রিটা, হ্যাঁ কত? 29 ডিগ্রি 39 মিনিট। এই শুক্র হচ্ছে 29 ডিগ্রি 39 মিনিট, এই শুক্র। তাহলে শুক্র একেবারে ধরেন আপনার বর্ডারে চলে আসছে, মেষের বর্ডারে চলে আসছে। এইবার শুক্র কত ডিগ্রি পর্যন্ত তুঙ্গস্থ থাকে? কত ডিগ্রি থেকে কত ডিগ্রি পর্যন্ত শুক্র তুঙ্গস্থ থাকে? এটা কি আপনারা জানেন? হ্যাঁ, তাহলে শুক্র কিন্তু এখানে তুঙ্গস্থ নেই, দেখেছেন? তাহলে ধনপতি আর ভাগ্যপতি যে তুঙ্গস্থ কিন্তু সে নেই, দেখেছেন? তুঙ্গস্থ ঘরে থেকেও কিন্তু সে দুর্বল হয়ে গেছে, মানে তার সে তুঙ্গস্থতা পায়নি। তাহলে দেখুন প্রশ্ন কিভাবে আসে, জ্যোতিষশাস্ত্র শিখতে গেলে কিভাবে ভিতর থেকে আসতেই থাকে কিভাবে, দেখুন। তো শুক্র কিন্তু সে তুঙ্গস্থ ফল পেল না। যখনই পেল না তখন সে কিন্তু চতুর্থ ভাগ্যপতির সেই তুঙ্গ ফল দেবে। ওই শুক্র কি তখন তার শান্তি রাখবে? রাখবে না। তার মানে ভাগ্যে তার সুখ শান্তি বাধার সৃষ্টি করবে। কে করবে? ওই যে মঙ্গল একাদশে আছে, ওই মঙ্গলের উপর রাহুর দৃষ্টি পড়েছে, ওই মঙ্গলই কিন্তু তাকে মাঙ্গলিক দোষে দোষীভূত করবে। শুধু চতুর্থ লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, নবম, দ্বাদশে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ হবে না। রাহু মঙ্গল দৃষ্ট বা রাহু মঙ্গল যুক্তও কিন্তু মাঙ্গলিক দোষ হবে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষ এখানেও কিন্তু পাওয়া গেছে। অর্থাৎ তার সুখ শান্তি বিঘ্নিত ঘটাবে ওই রাহু মঙ্গলের দৃষ্টি, বা আয় উপার্জনের পথকে স্তব্ধ করে দেবে রাহু মঙ্গলের দৃষ্টি। অথচ প্রথম আমরা শুক্রের ডিগ্রি জানার আগে কিন্তু বললাম প্রচুর ধনে ধনবান হবে, কিন্তু এখন দেখেন হলো না। অর্থাৎ আমাদের তখন এই নোট হচ্ছে কালসর্প দোষ বিচার করতে রাহু কেতুর ডিগ্রি, রাহু কেতুর সাথে যে ঘরে থাকবে সেই ঘরের ডিগ্রি, মানে অধিপতি গ্রহের, সেই ঘরের অধিপতি গ্রহের ডিগ্রি, এটি কিন্তু লাগবে। আবার রাহু কেতুর সঙ্গে সংযুক্ত যদি কোনো গ্রহ থাকে সেই ঘরের ডিগ্রি না হলে তো আমরা কালসর্পদোষ হয়েছে কি হয় নাই তা তো বুঝতেই পারবো না। অর্থাৎ সেটাও কিন্তু প্রয়োজন। এই তিনটি জিনিস আমাদের প্রয়োজন। তারপরে আমরা কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, উত্তরায়ণ, দক্ষিণায়ন, এইভাবে যে
আমরা কালসর্প দোষের ফল দিব, যে কয়টা পাপ গ্রহ পড়তেছে, সেই পাপ গ্রহের অবস্থান কি করছে। এবার আমাদের ভাব বাকি আছে, তাহলে নবম ভাব গেল, দশম ভাব গেল, একাদশ ভাব ধনভাব, ধনপতি এবং একাদশপতি বৃহস্পতি, সে কিন্তু বসে আছে লগ্নে বুধযুক্ত হয়ে, এবং তার উপর কোনো রূপ পাপ গ্রহের দৃষ্টি নেই, আবার কোনো শুভ গ্রহেরও দৃষ্টি নেই। মঙ্গলের তৃতীয় না, নেই, আছে কোনো দৃষ্টি আছে, নেই। তাহলে ধনপতি আর আয়পতির শুভ প্রভাবে সে কিন্তু সকল প্রতিকূলতা কাটায়, সে কিন্তু ঠেলে উঠবেই। শুক্র তুঙ্গস্থ থাকুক আর না থাকুক, শুক্র বরং বৃহস্পতির ঘরে তুঙ্গস্থ থেকে ওখানে বরং আরও দৈত্যকুলগুরু তার মধ্যে চরিত্রভ্রষ্টতা বা ধরুন তার বিপদগামিতা বা বিপথে মন দেওয়ার মানসিকতা, এগুলো কিন্তু টেনে আনতো। বরং ওই শুক্র যখন সেই তুঙ্গস্থ হয়নি, তখন কিন্তু বরং ওর অশুভ প্রভাব দূরীভূত হয়েছে। এইবার আসবো দ্বাদশপতি এবং লগ্নপতি শনি, সে কিন্তু দশমে বসে আছে। তাহলে এনার কর্মটা কি হবে? তার মিত্র ঘরে বসে আছে। যদিও কিন্তু শত্রু মিত্র বিচারে মঙ্গল হচ্ছে শত্রু, আর নৈসর্গিক বিচারে কিন্তু সে মিত্র। তাহলে দুইভাবে আসতেছে। একদিকে হচ্ছে মঙ্গলের শত্রু শনি বা শনির শত্রু মঙ্গল, আবার নৈসর্গিক বিচারে কিন্তু রবি মঙ্গল শনি রাহু কেতু মানে শুভ গ্রহ, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু শুভ ঘরে গিয়ে যেয়ে পড়ছে। কিন্তু ধরে নিতে হবে সে শত্রু গৃহে গিয়ে আছে, কিন্তু আবার নৈসর্গিক শুভ গ্রহ। তবে লগ্নপতি এবং দ্বাদশপতি কর্মভাবে বসে আছে, তার উপর কোনো গ্রহের দৃষ্টি নেই, কোনো শুভ অশুভ কোনো গ্রহের দৃষ্টি নেই। তাহলে তার কর্মভাব কি হবে? সে ধরুন ডাক্তার হলো, সার্জন হলো, নামজাদা সার্জন হবে, নামজাদা ডাক্তার হবে, ধরেন হবে। ধরেন ইঞ্জিনিয়ার হলো, সে কি নামজাদা ইঞ্জিনিয়ার হবে? দেশের মধ্যে প্রথম 4 জনের একজন হবে? বা ধরুন আপনার শনি তো তাকে ইঞ্জিনিয়ার করতে পারে, শনি ওই দশমপতি মঙ্গল একাদশে বসে আছে, ডাক্তারও বানাতে পারে, আর কি বানাতে পারে, টেকনিক্যাল কোনো কাজে তার সেটাও ইঞ্জিনিয়ার। ধরুন এই কেতু, এভাবে আমরা 9টি গ্রহ লিখব। হ্যাঁ, বুধ বাদ গেছে, বুধ, এই ধরেন বুধ উপরে লিখলাম। এভাবে আমরা 9টি গ্রহ লিখে নেব। লিখে নেওয়ার পরে আমরা মানে কে ভালো ফল দিচ্ছে, কে মিডিয়াম ফল দিচ্ছে, কে নিম্ন ফল দিচ্ছে, 3 ভাগে ভাগ করে ফেলব। তো এই সহজভাবে আমরা করব যে এখানে লগ্নে বৃহস্পতি বসে আছে, বৃহস্পতিকে আমরা শুভ ফলের ঘরে লিখতে পারি। ধনপতি আর আয়পতি লগ্নে বৃহস্পতি অবশ্যই শুভ ফলদাতা। পঞ্চম এবং অষ্টমপতি বুধ লগ্নে বসে আছে, তার উপর কোনো পাপ গ্রহের দৃষ্টি নেই, বুধকেও আমরা শুভ লিখতে পারি। রবি সে ধনভাবে বসে আছে, সপ্তমপতি সে শুক্রের সঙ্গে, ওখানেও রবিকে আমরা মধ্যম ধরতে পারি, মধ্যম নয় এটা শুভই ধরতে পারি, আমরা রবিকে শুভ ধরতে পারি, শুভ। এইবার চন্দ্র কোথায় বসে আছে? চন্দ্র রাহুদৃষ্ট হয়ে বসে আছে কেতুর সঙ্গে ভাগ্যস্থানে তুলা রাশিতে। তাহলে রাহুর দৃষ্টি, হ্যাঁ রাহুর দৃষ্ট হয়ে বসে আছে। রাহুর দৃষ্টি কি পড়েছে? 27 ডিগ্রি 52-তে নিয়ে দিছি আমরা, 27, হ্যাঁ ভিতরে ঢুকিয়ে দিছি। হ্যাঁ, কেন ধনভাবে রবি ভালো ফল দেবে না? বৃহস্পতির ঘরে দেবে না? ধনু লগ্নের ক্ষেত্রে রবি ধনভাবে শুভ ফল দেবে না, বা মকর লগ্নের ক্ষেত্রে ধনভাবে রবি শুভ ফল দেবে না, বা কন্যা লগ্নের ক্ষেত্রে ধনভাবে রবি শুভ ফল দেবে না। বাকি ঘরগুলোতে কিন্তু রবি শুভ ফল দেবে। কেন দেবে না? কেন দেবে না?
মানসিক টেনশনটা ডিপ্রেশন মারাই দেয়। তাই বলে যে ধনভাবকে তার দুর্বল করে দেবে তা তো না। আমাদের তো দেখতে হবে ধনভাবে রবি ধনভাবকে কি করবে। মানসিক ডিপ্রেশন থাকতেই পারে, বা সেটা তো লগ্নের ফল, মূলত মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা, শরীর কষ্ট, মন কষ্ট সব তো লগ্নের ফল। কিন্তু আমার কথা হচ্ছে সে ধন সম্পদ কি দেবে। সপ্তমপতি রবি ধনভাবে বসে আছে, সপ্তমপতি, সে অষ্টমপতি রবি না, বা দ্বাদশপতি রবি না, বা ষষ্ঠপতি রবি না, এখানে সপ্তমপতি রবি। এটাও কিন্তু ভাবতে হবে। শুক্র এবং রবি এগুলো তো একসাথে থাকলে দারিদ্র যোগ সৃষ্টি হয়। দারিদ্র যোগ তৈরি করে, কিন্তু শুক্রটা তো তুঙ্গস্থতা পায়নি। আমরা তো আগেই চলে আসলাম যে তুঙ্গস্থতা পায়নি বিদায় মধ্যম লিখতে গিয়েও আমি শুভ লিখলাম। শুক্রটা তুঙ্গস্থ থাকলেই না, ওই ঘরটা তো তার তুঙ্গ ঘর। শুক্রটা তুঙ্গস্থ যখনই পায়নি তখনই তো এক কথায় ওই ঘর দেওয়ারে লাথি মেরে বের করে দেওয়া হয়ে গেছে। ও অলরেডি ওই মীন রাশিতে থাকার অধিকার ওর আর নেই। ও কিন্তু নিষ্প্রভ, মানে নিষ্ক্রিয়। তা সে তার ঘরে থাকারই তো অধিকার নেই, তা সে কি ক্ষতি করবে, কত ক্ষতি করবে। রবিকে আর দুর্বল করবে কি করে? আর সে তো রবি তো ষষ্ঠ অষ্ট দ্বাদশপতি না, রবি তো মারকপতি না, এখানে সপ্তমপতি। বরং রবি যদি সপ্তমে থাকতো তাহলে খনার সূত্র, হ্যাঁ মারক গ্রহ, মারক গ্রহ। বরং এই রবি যদি সপ্তমে থাকতো, যে ওই খনা যেমন বলেছে থাকে রবি সপ্তম ঘরে অবশ্য তারে খোঁড়া করে, কিন্তু সপ্তমপতি ধনভাবে থাকলে তাকে কানা খোঁড়া করবে, নুলো করবে, বা মনোকষ্ট দিয়ে একবারে শেষ করে দেবে, দারিদ্র দোষ করে নিঃস্ব করে দেবে। এটা কি করে সম্ভব? আর ধনপতি আরও বিষয় দেখেন, ধনপতি আর আয়পতির মতো হাই ভোল্টেজ গ্রহ বৃহস্পতি সে লগ্নে বসে আছে, তা ও জায়গায় রবি কি অশুভ দেবে? বলেন বলেন, দেবে? দেবে না। সব ক্ষেত্রে, সকল ঘরের ক্ষেত্রে বললে হবে না। ধনু লগ্নের ক্ষেত্রে ধনভাবে রবি অশুভ ফল দেবে, মকর লগ্নের ক্ষেত্রে ধনভাবে রবি অশুভ ফল দেবে, কন্যা লগ্নের ক্ষেত্রে ধনভাবে রবি অশুভ ফল দেবে। বাকি লগ্নে মধ্যম বা শুভ ফল দেবে, যদি রাহুযুক্ত রাহুদৃষ্ট, শনিযুক্ত শনিদৃষ্ট না হয়ে থাকে। এই জন্য বিচারের ভার আপনাদের। এখানে যেহেতু পাপ গ্রহের দৃষ্টি নেই, শুক্র তার তুঙ্গস্থতা পায়নি, এখানে রবি কিন্তু শুভ ফল দেবে। দ্বিতীয় তৃতীয় চতুর্থ, হ্যাঁ মঙ্গলের চতুর্থ দৃষ্টি আছে, সরি। তাহলে চতুর্থ দৃষ্টি থাকলে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকলে রবির উপর রবি মঙ্গলের দৃষ্টি কি করবে বলেন এবার? রবি মঙ্গলের দৃষ্টি কি করবে? বলেন। এইবার দেখেন, তৃতীয় এবং দশমপতি মঙ্গল, তা সে রাহু দ্বারা পীড়িত হয়ে সে কিন্তু মানে দুর্বল হয়ে পড়ে আছে। তার দৃষ্টি রবির উপর পড়বে, রবির সাথে তার কোনো শত্রুতা নেই, কোনো মিত্রতাও নেই। তাহলে দৃষ্টিটা, রাহুর দৃষ্টিটা যতটা ভয়ঙ্কর হবে, মঙ্গলের দৃষ্টি নিশ্চয়ই ততটা ভয়ঙ্কর হবে না। আর মঙ্গলটা তো দুর্বল মঙ্গল, এ তো সক্ষেত্রগত মঙ্গল না, বা তুঙ্গস্থ মঙ্গল নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অশুভ, অশুভ আর দুর্বল, অশুভ আর দুর্বল দুটো জিনিস ভিন্ন। অশুভ বলতে পাপ, মানে পাপ, অশুভ বলতে পাপযুক্ত বা পাপদিষ্ট। আর দুর্বল গ্রহ বলতে যেমন নিচস্থ গ্রহ, তুঙ্গস্থ গ্রহও কিন্তু নিচস্থর ফল দিতে পারে অনেক সময়। হ্যাঁ মঙ্গল অশুভ হয়ে গেছে, হ্যাঁ অশুভ হয়ে গেছে, অশুভ হয়ে আবার দুর্বল হয়ে গেছে।
আরে দুর্বল হলে কি গুন্ডা মাস্তানরা দুর্বল হলে ওদের শক্তি কমে না? আবার তো অনেক সময় আছে মানে ডাইরেক্ট মেরে দেয়। ফাইটার দিলে তো ডাইরেক্ট মেরে দেয়। হ্যাঁ, ডাইরেক্ট মেরে দেয়। তাই এক্ষেত্রে মঙ্গল ডাইরেক্ট মেরে দিতে পারবে না। মঙ্গলের সে শক্তি নেই, সেই দৌড়ানোর শক্তি নেই। কালসর্প দোষের মঙ্গল আর সাধারণ মঙ্গলের ভিন্ন পার্থক্য। এই জন্য তো ওই মানে রাহু কেতু যে ঘরে থাকবে সেই অধিপতি গ্রহের ডিগ্রি তো মঙ্গলের যে ডিগ্রি সেই ডিগ্রি থেকে কম, সে মানে বেশি না। এই জন্য ওই ডিগ্রিটা যখন দেখতে হবে যে তার ভিতরে পড়েছে না রাহুর বাইরে পড়েছে, কালসর্প দোষের ভিতরে পড়েছে না বাইরে পড়েছে। সে ভিতরে পড়লে কিন্তু কালসর্প দোষের মধ্যে আটকে গেছে, অর্থাৎ তখন সে দুর্বল। আর যখন বাইরে পড়বে তখন কিন্তু সে শক্তিশালী। বুঝতে পারছেন? এই তো এইভাবে দেখতে হবে। যেমন ধরুন এই মঙ্গলের ডিগ্রি বেশি হওয়ার কারণে রাহুর দৃষ্টিটা তার উপরে পড়েছে, ভাই বোন নেই। যদি কম থাকতো তাহলে কালসর্প দোষের মধ্যে গ্রীবের মধ্যে পড়ে যেত না? যেত। এই তখন ফলটা, তখন মঙ্গলটা কিন্তু এই রাহুর দৃষ্ট থাকতো না। রাহু দৃষ্ট না থেকে তখন কিন্তু এই মঙ্গলটা আর দুর্বল থাকতো না, মঙ্গলটা একটু সবল হতো। আর এখন কিন্তু সবল নেই। এইটা হচ্ছে শিখার জন্য। যাই হোক, তাহলে এবার শনি তার কর্মক্ষেত্রে বসে আছে, তবু কর্মের কিছু বিপর্যয় কিন্তু ঘটাতে পারে। যেহেতু দ্বাদশপতি কর্ম হারাতে পারে, ঘন ঘন কর্ম পরিবর্তন হতে পারে, বা এক কর্মে সারা জীবন লেগে থাকতে হতে পারে। এই রকম করে তার জীবন অতিবাহিত করতে হতে পারে। এখন কথা হচ্ছে যে এই কালসর্প দোষের লোকের, যেহেতু আমরা বলছি জন্মদিন যেমন তেমন মৃত্যুদিনটা ঘটা করে পালিত হবে। এর কি হবে? এর মৃত্যুদিন কোন দিক থেকে ঘটা করে পালিত হতে পারে বলেন? কোন দিকটায় সে মহান হবে, বা কোন দিকটায় সে ভালো কিছু হবে, বা কোন দিকটায় খারাপ কিছু হবে বলুন? এইটা হলে কিন্তু আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে যাব। কালসর্পদোষের এই লোকটা কোন দিকে ভালো পথে যাবে আর কোন দিকে হলে খারাপ দিকে যেতে পারে, কোন দিক থেকে তার মৃত্যুদিন ঘটা করে পালন করার মতো হবে বলেন? ওই ছকে না বলতে পারলে এই ছকে বলুন, ওই ছকে না পারলে এই ছকে বলার চেষ্টা করুন। হ্যাঁ, পীর পয়গম্বর বা ধরুন ওই ঝাড়ফুঁক দেওয়া ওঝা কবিরাজ বা বৈদ্য জ্যোতিষ, হ্যাঁ, আবার ওই ডাক্তার, এইগুলো হতে পারে। মানুষে ফ্রি সেবা দিতে পারে, বা এই করোনাকালীন ফ্রি ওষুধ বিলি করতে পারে, এইসব দিকে সে সেবা পেতে পারে, তাই তো? এইবার ধর্মপরায়ণ ধর্মগুরু টুরু হতে পারে না? হ্যাঁ, ও ধর্মীয় কথা বলছেন? হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ তাহলে আপনাকে। যে ধর্মপথেও কিন্তু সে উন্নতি করতে পারে, ধর্মের প্রচার ধর্মের প্রসার, প্রচুর ধার্মিক হতে পারে, সেটা কিন্তু তাকে মহান করে তুলতে পারে, যার ফলে মৃত্যুদিন ঘটা করে পালিত হতে পারে। তা আমরা বুঝতে পারলাম কি কালসর্পদোষ? বুঝতে পারলাম? বলেন। মারজান সিদ্দিক বলুন। মারজান সিদ্দিক কিছু বলবে মনে হয়, বলুন। মোটামুটি স্যার, মোটামুটি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তা পালন করা হবে স্যার? হ্যাঁ, এই ছকের ক্ষেত্রে কিভাবে পালন করা হবে মৃত্যুদিন? ওই যে ধর্ম গুরু হিসাবে অথবা কর্মের যশ হিসাবে, হয় সে ধর্ম। তবে ও বাদিকেরটা, বাদিকেরটার লগ্ন কই? এই যে লগ্ন, এই লগ্ন, এই দুই, ও নাম্বার তো করাই আছে। তাহলে লগ্নে আছে শনি, ধনপতি এবং তৃতীয়পতি শনি আছে লগ্নে। বৃহস্পতির গৃহে বৃহস্পতি লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি কোথায়? বৃহস্পতি তুলায় শুক্রযুক্ত গুরুচণ্ডালী দোষ তৈরি করেছে। এখানে দেখুন বুধেই রাহু কেতুর ডিগ্রি, রাহু কেতুর সাথে মঙ্গল বসে আছে, রাহু কেতুর সাথে হচ্ছে
রাহুর, হ্যাঁ রাহু কত ডিগ্রি, রাহু হচ্ছে 7 ডিগ্রি 56 মিনিট, আর মঙ্গল হচ্ছে 24 ডিগ্রি 52 মিনিট, মঙ্গল হচ্ছে 24 ডিগ্রি 52 মিনিট, মানে রাহু মঙ্গলের দৃষ্টি, মঙ্গল হচ্ছে দ্বাদশপতি এবং পঞ্চমপতি, দ্বাদশপতি এবং পঞ্চমপতি। তাহলে মঙ্গল গেল এখানে অশুভ হয়ে, একাদশ দ্বাদশপতি এবং পঞ্চমপতি হিসাবে মঙ্গলটা গেল। তারপরে ষষ্ঠ এবং আয়পতি শুক্র আয়ভাবে, বৃহস্পতি বুধকে এটা দিল ধ্বংস করে। রবি চন্দ্রের এই একটা যোগ আছে শুধুমাত্র, জীবযোগ দশমভাবে, আর কোনো শুভ যোগ নেই। দেখুন এই প্ল্যানেটটায় কোন গ্রহটা শুভ আছে দেখেন, দেখুন আছে ধনু লগ্নের ক্ষেত্রে লগ্নপতি এবং চতুর্থপতি বৃহস্পতি, সে কিন্তু তুলায়, তুলায় শুক্রযুক্ত, মানে গুরুচণ্ডালী দোষ তৈরি করেছে। সেই সঙ্গে বুধ শুক্রের জ্যোতি কোনো লগ্নের ক্ষেত্রে এক ঘরে কখনোই শুভ ফলদাতা নয়। তাহলে সপ্তম দশম ভাবকে কিন্তু দুর্বল করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে। এইবার রবিচন্দ্রের জ্যোতি একমাত্র জীবযোগ তৈরি করেছে দশম ভাবে, আর দশমপতি একাদশে, এখানে কোনো ক্ষেত্র বিনিময় নেই, কিছু নেই। উপরন্তু চন্দ্রটা কিন্তু অষ্টমপতি, অষ্টমপতি হিসাবে সে দশমে চলে আসছে, এসে জীবযোগ তৈরি করেছে ভাগ্যপতি আর অষ্টমপতি মিলে। তাহলে জীবযোগটাও যে খুব বেশি শক্তিশালী হবে তাও কিন্তু নয়। এইবার রাহু মঙ্গল দৃষ্ট দ্বাদশপতি আর পঞ্চমপতির উপরে, তার কিন্তু লেখাপড়ায় বাধার সৃষ্টি করবে, তারপরে পিতৃধন সম্পত্তি থেকে বঞ্চিত হবে, পিতার আদর্শ থেকে বঞ্চিত হবে। এমনকি দ্বাদশপতি মঙ্গল সে ধনভাবে, সে আয় অপেক্ষা ব্যয় বেশি করবে, জীবনে কখনো কখনো ঋণগ্রস্ত হয়ে পড়তে পারে। তাছাড়া একাদশপতি শুক্র, ষষ্ঠপতি একাদশপতি থাকা সত্ত্বেও লগ্নপতি আর চতুর্থপতি বৃহস্পতির সাথে গুরুচণ্ডালী দোষ তৈরি করায় দেখা গেল সে তার রাগ জেদ ক্রোধ অহংকার প্রচুর পরিমাণে থাকবে, যার জন্য সে ওই সৎ অসৎ পথ বিচার বিশ্লেষণ করবে না আয় উপার্জনের ক্ষেত্রে, যার ফলে হাত কড়া পড়ে যেতে পারে জীবনে, বা কোনো না কোনোভাবে সে অনৈতিক অবৈধ কাজবাজে লিপ্ত হতে পারে। এসব দিকগুলো কিন্তু তার ভিতরে যাবে, বা বুদ্ধিবংশতা যাবে। হ্যাঁ কি হবে? জ্ঞানী। এইবার এই জীবযোগের কারণে জ্ঞানী, এখানে তো এই শুধুমাত্র শুভ থাকলে আপনার, হ্যাঁ সেইটা কর্কট লগ্নের ক্ষেত্রে আর কন্যা লগ্নের ক্ষেত্রে যদি তুলায় বুধ শুক্র বৃহস্পতি একসঙ্গে যুক্ত থাকে, কিন্তু এই যে লগ্নের একমাত্র কর্কট আর কন্যা এই দুটো লগ্নের ব্যতিরেকে বাকি লগ্নের জন্য তো বলা হয়নি। আমরা ধনু পর্যন্ত যে লগ্ন পড়ায় গেছি এক্ষেত্রে তো বলি নাই, বলেছি কখনো? বলেছি এক একটা লগ্নের জন্য এক একটা গ্রহ এক এক ঘরে শুভ ফল দেবে। সব লগ্নের জন্য সব গ্রহ তো শুভ ফল দেবে না। কোন লগ্নে কোন গ্রহ শুভ, কোন গ্রহ অশুভ, কোন গ্রহ পাপ, কোন গ্রহ রাজযোগের ফল দেবে, এটি তো নিয়ে আমরা ধনু পর্যন্ত গেছি, যেটা গুরুজি যে ক্লাসগুলো নিয়েছেন। তো এই ধনু লগ্নের ক্ষেত্রে এখানে কিন্তু বৃহস্পতি শুক্র বুধ শুভ ফলদাতা নয়, এখানে বরং অশুভ ফল দেবে। কিন্তু যদিও লগ্ন চতুর্থপতি শুক্র তার নিজ গৃহে বসে আছে, কিন্তু ওই বুধটাও আবার ওইখানে গিয়ে যুক্ত হয়ে বসে আছে। বুধ শুক্র একসাথে যুক্ত হয়ে বসে থেকেই তো আরও সর্বনাশটা ঘটিয়ে দিয়েছে। এ কোনো না কোনো দিক থেকে কিন্তু বিপদে পড়বেই, মানে অনৈতিক অবৈধ কোনো পথে সে উপার্জন করবে। হয়তো তাকে এই করতে পারে যে আয়পতি আয়ভাবে আছে শুক্র, ওখানে বৃহস্পতি কি করবে, কিন্তু বৃহস্পতি কি করবে মানে বৃহস্পতি যদি বলে যে বৃহস্পতির মতো গ্রহকে যদি বলা হয় যে তুমি কি করতে পারো, তাই এটা কেউ মেনে নেবে? শনির মতো গ্রহকে যদি বলা হয় তুমি কি করতে পারো, তা কেউ মেনে নেবে? রাহুর মতো গ্রহকে যদি বলা হয় যে তুমি কি করতে পারো, তা কেউ মেনে নেবে? নেবে বলেন?
কিন্তু বরং বুধকে যদি বলা হয় তুই কি করতে পারিস, তা বুধ হয়তো বলবে যে না বাবা আমি পারি না কিছু, আমি চুপ করে আমি এই পাশে যেয়ে বসি। হ্যাঁ হ্যাঁ, সপ্তম এবং দশমপতি হিসাবে শক্তিশালী, ওদিকে তো লগ্নপতি হিসাবে, লগ্নপতি আর চতুর্থপতি হিসাবে বৃহস্পতিও তো শক্তিশালী। সেইটা না, মানে বুধ তো নিরপেক্ষ গ্রহ, মানে ঘটনা হচ্ছে কি কাউকে শত্রু মনে করে না, কাউকে ইয়েও মনে করে না। যেমন চন্দ্র কাউকে শত্রু মনে করে না, মানে আমি এই অর্থে বোঝাতে চাচ্ছি যে একজন নিরপেক্ষ মানুষ, মানে সৎ মানুষ, তাকে যদি একটা চড় মারা হয় বা এই তোকে দেখায় দেবো, তা সে চুপ করে বসে থাকবে, সে তো আর প্রতি উত্তর করবে না। কিন্তু রাহু শনির মতো লোককে যদি বলা হয় যে তুই কি করতে পারিস, তাহলে সে কি মানবে? সে বরং করে দেখায় দেবে না, এই অর্থে বলতেছি। এটা ওই ছোট বড় করার ক্ষেত্রে নয়। বলেন তাহলে এই ব্যক্তিটা কোন দিক থেকে তার মৃত্যুদিন পালিত হবে? উপরন্তু অষ্টমে মারক রাহু, অষ্টমে চন্দ্রগ্রহণ কিন্তু করে বসে আছে। রাহু তার দৃষ্টি কোথায় দিল? দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, চতুর্থভাবে দৃষ্টি প্রদান করেছে। সপ্তম দ্বাদশে দৃষ্টি প্রদান করেছে, সপ্তমে তো করেছেই, এদিকে আবার ভাগ্যস্থানে দৃষ্টি প্রদান করেছে। দেখেন আবার শনিটা লগ্নে থেকে সে তৃতীয়ভাবে দৃষ্টি দিয়েছে তার নিজ গৃহে, এটা শুভ দৃষ্টি। শনি তার সপ্তম ঘরে দৃষ্টি দিয়েছে, মানে বুধের ঘরে। বুধটা কেন যে শুভ ফল দেবে, কে কিভাবে দেবে? তার সপ্তম ঘরে তো শনির দৃষ্টি দিয়েছে, আবার অষ্টম নবম দশম ঘরে এই রবির উপরেও কিন্তু শনির দৃষ্টি আছে, দশম দৃষ্টি। এইবার মঙ্গল তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ, এইবার মঙ্গল তার সপ্তমে রাহু মঙ্গলের একে অপরের দৃষ্টি, অষ্টমে তার ভাগ্যস্থানেও কিন্তু মঙ্গলের দৃষ্টি। তাহলে এ কোন দিকে ভালো হবে বলেন, দেখান হবে? হ্যাঁ হ্যাঁ, দশম দৃষ্টি কে দিল? হ্যাঁ, শনির দশম দৃষ্টি কোথায় পড়তেছে? দশম দৃষ্টি রবির উপর, রবি চন্দ্রের উপর পড়ছে না? হ্যাঁ, তাহলে দেবে না তো। এই জন্য তো বলতেছি এই প্ল্যানেটটা শুভ কোথায় পালেন এটা একটু দেখান না, তাই বলতেছি। শুভ পাওয়া গেছে কোথাও? বলুন নিবেদিতা ম্যাডাম, বলুন, আপনি এটার প্রশ্ন করেছিলেন, শুভ কিছু পাওয়া যাচ্ছে? সুরভি বিশ্বাস বলুন, আপনি কালসর্পদোষের প্রথম ছক দিছিলেন, আপনি বলুন এখানে শুভ কিছু পাওয়া যাচ্ছে? হ্যাঁ, মূলত পাওয়া যাচ্ছে না, পিছনে পিছনে একটু একটু করে পাওয়া যাচ্ছে। মানে লোকটা তো বেঁচে থাকবে, কিছু না কিছু তো হবে, একেবারে যে হবে না তা তো না, কিছু তো হবেই সে। তাহলে কি হবে? ধনপতি শনি আর তৃতীয়পতি শনি সে লগ্নে বসে আছে, আর শুক্রটা তার নিজ গৃহে বসে আছে। ওদিকে বৃহস্পতি লগ্নপতি চতুর্থপতি সে একাদশে বসে আছে, আর দশমে জীবযোগ তৈরি করেছে, যদিও শনির দৃষ্টি, তারপরেও জীবযোগের কিছু ফল দেবে। আর হচ্ছে লগ্নপতি আর চতুর্থপতি একাদশে বসে আছে, সেও কিছুটা ফল দেবে। আর কি সপ্তম দশমপতি বুধ সেখানে বসে আছে, একটু ফল দেবে। কিন্তু শুক্রটা ফল দিতে গিয়ে বরং বৃহস্পতি আর বুধকে ক্ষতিগ্রস্ত করবে। ক্ষতিগ্রস্ত করার কারণে তার সততা বিলীন হবে, নিষ্ঠা বিলীন হবে, তার গবেষণা বিলীন হবে, গবেষণা প্রসূত ফল বাস্তবায়ন হবে না। আর রবিটার উপরে দৃষ্টি পড়ায় মানে ভাগ্য নিষ্প্রভ থাকবে, নিবু নিবু করে চলবে শনির দৃষ্টি পড়ায়। তাহলে জীবযোগটা এখানে ধ্বংস হয়ে গেল, আর অষ্টমপতি চন্দ্র কিন্তু সেই দশমভাবে, মানে কর্মের জন্য বিনিয়োগ করে তার অর্থ ধ্বংস হতে পারে। তবে এই লোক কি হতে পারে? এই লোক যেহেতু দশমপতি আর সপ্তমপতি বুধ শুক্রকে সঙ্গে নিয়ে, এ লোক কিন্তু মানে দেখুন তো কোনো লেখক হওয়ার যোগ আছে কিনা,
কোনো লেখনী বা কোনো ছবি আঁকা বা ধরুন উপস্থাপনা করা বা ধরুন আপনার হ্যাঁ মিডিয়া জগতের কোনো কর্ম করা, এইসব দিকে তার এক্সট্রা কোনো অর্ডিনারি পাওয়া যায় কিনা দেখুন তো একটু। যায় ভাগ্যাধিপতি কর্মভাবে বুধের গৃহে, আর শুক্রটা স্বক্ষেত্রগত একাদশে। এই রবি ভাগ্যাধিপতি রবি বুধের ঘরে থাকায় তার যে গবেষণা জ্ঞান গরিমা কিছুটা বৃদ্ধি করাবে বা কিছুটা দেবে, সেইটা তার লেখনীতে কিছুটা সুনাম যশ খ্যাতি প্রতিষ্ঠা দিতে পারে না এই প্ল্যানেটটায়। হ্যাঁ রবি হ্যাঁ সাপোর্ট দেবে, রবি গ্রহটা রবিচন্দ্র, এখানে রবিচন্দ্র দুজনেই সাপোর্ট দেবে, রবিচন্দ্র দুজনেই সাপোর্ট দেবে। তো চন্দ্র অষ্টমপতি হিসাবে খুড়া চন্দ্র ও আর কতই বা সাপোর্ট দেবে। চন্দ্র তো আর তাকে বিমান ছাড়া এখান থেকে আমেরিকায় নিয়ে যেতে পারবে না, আর বিমান পাওয়া মানে তো বর্তমানে লকডাউনের সময় সব বন্ধ, তাহলে সে আর কত দূর নিয়ে যাবে, ও নিজেই তো খোড়া, ও আর কি করবে, এটা তো দেখতে হবে। কিন্তু রবিটা তাকে ভাগ্যাধিপতি কিন্তু করবে, আর চন্দ্র দশমভাবে কর্মভাবে বসে আছে, কর্ম নিয়ে বিদেশ ভ্রমণ বা কাছে পিঠে ভ্রমণ বা ধরুন কর্মে পরিবর্তনতা এইগুলো আনয়ন করবে এবং তাতে কম বেশি সফলতাও সে পাবে। আর লগ্নস্থ ধনু লগ্নের লগ্নস্থ শনি ধনপতি আর তৃতীয়পতি শনি, এখানে শনি কিন্তু ওই তাকে মানে ওই যে বলেন যে যোগ সাধনা একাগ্রতা এগুলো কিন্তু আনবে, যার জন্য লেখনীতে তাকে কিছু সুনাম যশ খ্যাতি দিতে পারে, বা ওই মিডিয়া জগতে কোনো কর্ম গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি এই দিকেও কিন্তু নিতে পারে। হ্যাঁ হ্যাঁ সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরি হতে পারে। হ্যাঁ তথ্য প্রযুক্তির ক্ষেত্রে চাকরিটা তার বেশি হতে পারে, তথ্য প্রযুক্তির ক্ষেত্রে মিডিয়া জগতের ক্ষেত্রে বা ধরুন আপনার এই পরিবহন সেক্টরের আমদানি রপ্তানি বাণিজ্যে বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে এই সকল মন্ত্রণালয়ের অধীনে যে সকল কর্ম সেই সকল কর্মে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ না তা করবে না, তা করবে না, তা করবে না, তা করবে না। সে না না সে মন্দির ভিত্তিক শিক্ষা গ্রহণ করবে না, বা ধরুন আপনার ওই যদি বলা হয় যে ওরে কি বলে এই আপনাদের কি এই হ্যাঁ গির্জায় শিক্ষা গ্রহণ করে যে ওই ফাদার হবে, এমনটি হওয়ার সম্ভাবনা নেই এখানে। বরং শিল্পী সুলভ মানসিকতা থাকতে পারে, শিল্পকে সে কাজে লাগিয়ে সে কোনো না কোনো দিকে হতে পারে, কিন্তু মানে বিশেষ মহান ব্যক্তিত্ব অর্জন করবে এই ক্ষেত্রে তা কিন্তু বলা যাবে না, যে একেবারে ওই লাখে একজন হবে এমনটি বলা যাবে না। এই কালসর্প দোষের লোক বড়জোর হলে হয়তো দেখা যাচ্ছে 100 একজন হতে পারে বা 1000 একজন হতে পারে, লাখে হবে না, কোনো ক্রমে হবে না। ক্লিয়ার? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ হ্যাঁ ওই তোকা করবে, এই জন্য সে কিছু লেখাজোখা করবে, রবির লেখা ভাগ্যস্থানে। হ্যাঁ 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 আয় করতে পারে। হয়তো দেখা যাচ্ছে হ্যাঁ আমরা যাচ্ছি তারকেশ্বর, কিন্তু যাওয়ার পথে ভিক্ষা করতে করতে গেলাম, যা কিছু তো পেলাম। হ্যাঁ এইরকম যাচ্ছি তো তারকেশ্বর বাবার মাথায় জল দিতে, কিন্তু বাঘ কাঁধে নিয়ে ওই দেখবেন যে ওই যে বাড়িতে যে রাত হয়, যেখানে যে সন্ধ্যা হয়, সেখানে যে এই মানুষ কিন্তু আশ্রয় নেয়, ওখান থেকে কিছু যে দক্ষিণা পাবে, যে যাচ্ছেন বাবার বাড়ি যান আমার নামে একটু 5 টাকার ভোগ দিয়ে আসেন, এইভাবে 50 জনে দিল 5 50 250 টাকা, মাথায় যে উনি দিল 200 টাকার আর 50 টাকা ওনার কাছে থাকলো, এই হতে পারে। হ্যাঁ না তা ঠিক।
আর আয় প্রতি আয়ভাবে বসে আছে, সে যে অর্থের মালিক হবে না তা কি করে হয়? হবে তো। তাহলে এভাবে কিন্তু আমাদের বিচার করতে হবে। 4 ভাগে কালসর্পদোষকে নিয়ে আমরা সেই অনুযায়ী পাপগ্রহ, সবচেয়ে বড় কথা হচ্ছে মনে রাখতে হবে যে রাহু কেতু কত ডিগ্রিতে আছে, রাহু কেতু যে ঘরে আছে সেই ঘরের অধিপতি গ্রহ কত ডিগ্রিতে আছে, সেই ঘরে আর কোন গ্রহ আছে সে কত ডিগ্রিতে আছে, এটা কিন্তু আগে দেখতে হবে। এই জন্য ডিগ্রি মিনিটের মানে গুরুত্ব কিন্তু প্রচণ্ড। যেমন কেপিতে ও ডিগ্রি মিনিটের গুরুত্ব সব ক্ষেত্রে জ্যোতিষে কিন্তু একটা বিচার করতে গেলে আরেকটা চলে আসবে। শুক্র মুহূর্তের মধ্যে তুঙ্গস্থ শুক্র ছাটি খেয়ে বেরোয় গেছে, এই রকম কিন্তু বিচারের ভার যখন আপনার উপর পড়বে তখন আমরা এই ডিগ্রি মিনিটে তো এই যে আমরা ধরুন ডিপ্লোমাতে যা পেলাম বা প্রথম কোর্সে যা পেলাম, এই প্রথম কোর্সের তুলনামূলকভাবে যদি আমরা অফলাইনে যে ক্লাস করতাম, আমরা মনে হয় যে এর 50 ভাগের 1 ভাগ পেতাম কিনা সন্দেহ। যারা ওইখানে 2-4টা ক্লাস করেছিলেন আমাদের অফলাইন ক্লাস, তারা বলুন তো যে আমরা 4টা ক্লাসে কতটুকু শিখতে পেরেছিলাম। প্রথমে হয়তো আপনাদের অনলাইন ভালো লাগেনি, যে অনলাইনে মনে হয় আমরা শিখতে পারবো না। যারা 4টি ক্লাস করেছেন সেই অনুভূতি দিয়ে বলুন তো যে 4 দিনে কি শিখেছেন বা কত % শিখেছেন। অনলাইনের অফলাইনের একটা কথা বলি, হ্যাঁ যে ওদের ওইখানে ডিপ্লোমা করতে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা, সে অলরেডি করতে, এবং আমরা তো এখানে মানে ওরা করতে হাই ডিপ্লোমা, হ্যাঁ হ্যাঁ হাই ডিপ্লোমা, আমরা তো লো ডিপ্লোমা করতেছি। হ্যাঁ হ্যাঁ আমরা যেটুকু শিখছি সেটা প্রায় জানে না, কেউ বলতে কিছু জানে না, রুজুদারি জানে না, সংখ্যাতত্ত্বের ভালো প্রেডিকশন করতে পারে না। আমি নিজে দেখছি তাদের না, সেইটা বলিনি আমরা। অনেক বছর আমরা আর একটা প্রতিষ্ঠানের বিতর্কে যাব না, আর একটা প্রতিষ্ঠান না, আমরা বলছি আমাদের প্রতিষ্ঠানে অফলাইনে যখন ক্লাস করেছেন, বেশি শিখছি আমরা। হ্যাঁ, তা সেই একদিনে ক্লাস হয়েছে আপনাদের 10টা থেকে 1টা পর্যন্ত 3 ঘন্টা, তার ভিতর 2-3 বার টিচার পরিবর্তন হয়েছে। তাহলে সেই টিচার পরিবর্তন হওয়ার মাধ্যমে আমরা কতটুকু মাত্র শিখতে পেরেছি, এইটা হচ্ছে বিষয়। আর অনলাইনে আমরা তার থেকে বেশি পারতেছি কিনা, এই পার্থক্যটা চাচ্ছি আমি। অন্য প্রতিষ্ঠানকে জবাব তো তখনই দিব, এটা তো মানে ধরুন আমার এই প্রচেষ্টা, আমি যে চেম্বার বন্ধ করে, আমার লেখা বন্ধ করে, আমার কাজ বন্ধ করে, মোবাইল রিসিভ বন্ধ করে আপনাদের নিয়ে এইগুলো করতেছি, সেই জবাব তো হবে তখন আপনারা যখন চেম্বার করবেন, আপনারা যখন স্বনামধন্য জ্যোতিষ হবেন, তখন পাবে সেই সংগঠনওয়ালারা জবাব, বা অন্য প্রতিষ্ঠান পাবে তখন জবাব, যে আমাদের এখান থেকে যারা গড়ে উঠেছে তারা কেমন জ্যোতিষ হয়েছে, আর সেখান থেকে যারা গড়ে উঠেছে তারা কেমন হয়েছে, এইটা হবে তখন। তখন হবে এইভাবে, এখন নয়। এটা আমরা এখন অন্য কোথাও বলবো না। এই জন্য আমার একেবারে মনের থেকে ইচ্ছা যে আপনারা প্রকৃতপক্ষে ভালো জ্যোতিষ শিখুন। শেখানোর জন্য যত যা কিছু, এমনকি পরীক্ষা হয়ে যাবে যদি বলেন এর পরবর্তীতেও 1 বছর পর্যন্ত, যে বছরে মাসে একটা করে পার্সোনাল ক্লাস এরকম দিতে হবে, তো তাও আমি দেব। এটা আমি আছি, আমার এই প্রথম ব্যাচ স্বপ্নের ব্যাচ, এটা গড়ে উঠুক। এই জন্য একটু এদিক ওদিক হলেই আমি রাগী মানুষ, আমি ওই সহ্য করতে পারি না, বুঝলেন? তা আরও আপনারা বুঝতে পারবেন। বলুন মারজান সিদ্দিকী কি যেন বলতে চাচ্ছিলেন, বলুন। অনলাইনের একটা সুবিধা আছে, সময় বেশি পাই, তারপর ক্লাসটা আমরা পরবর্তীতে আপলোড করার পরে ক্লাসটা রিভিউ করতে পারি। অনেক সময় নেটওয়ার্কের জন্য আমরা অনেক জায়গায় বুঝি না, হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখা যায় পরবর্তীতে দেখলে আমরা রিভিউ করতে পারি, পোস্ট করে আবার নোট করতে পারি। এই সুবিধাটা অফলাইনে আমরা পাইতাম। এইবার আর একটা জিনিস শুনেন, আপনারা আরও কি পান দেখুন। প্রথম কথা হচ্ছে অফলাইনে আগে দেখতে হবে যে যারা শিখাচ্ছেন, যাদের কাছে আমরা শিখছি, তানরা কেমন, তানরা কতটা শিখাতে পারছেন। আমি প্রায় অনেকগুলো একাডেমিতে কিন্তু আমি ঘুরেছি, দেখা যাচ্ছে আমাদের এখানেও অনলাইনেও কিন্তু অনেক শিক্ষক বই দেখে দেখে লাইন বাই লাইন আপনাদের লেখাইছে। যদি লেখানোই দরকার তাহলে তো বইয়ের পেজ দিয়ে দিলে পড়ে নিলেই হয়ে যায়, তাহলে লেখা এত নেট নষ্ট করে লেখানোর দরকার হয় না, হয়। তা জ্যোতিষশাস্ত্র যেহেতু আমাদের শিখতে হবে, বিচারের ভার হচ্ছে আপনাদের উপর, তাহলে আমার লিখতে হবে কেন?
ওরা তো বই পড়েই শিখতে পারি। দ্বিতীয় কথা হচ্ছে, দ্বিতীয় সুবিধা আপনারা যেখানে পেয়েছেন যে ওখানে 3 ঘন্টা মাত্র ক্লাস করতেন, সেই জায়গা থেকে আমরা এখানে 6-7 ঘন্টা ক্লাস পাচ্ছি। হ্যাঁ, এই গেল 2 নাম্বার। 3 নাম্বার জায়গা হচ্ছে যে আপনারা উন্মুক্তভাবে প্রশ্ন করছেন, বা ধরুন আমরা ইন্ডিয়ান গুরুজিকে বা আমাদের প্রিন্সিপাল স্যারকে পেয়েছি, আমরা এটা অফলাইনে পেতাম না, বা ধরুন ওনার মতো টিচারকে অনেক মানে প্রতিষ্ঠান পেত না। এইবার ধরুন আমি হয়তো কম জানতে পারি, আপনার এই রাজীব স্যার, প্রেসিডেন্ট স্যার, বা ধরুন আপনার ঘোষ স্যার, ইনরা কিন্তু যে অফলাইনে ওখানে ক্লাস নিতেন না। এইবার অফলাইন আর অনলাইনের মানে যে টিচাররা ছিলেন সেই টিচারদের মধ্যে আর এই জানরা টিকে আছেন, ইনাদের মধ্যে পার্থক্য হচ্ছে আপনারা যাচাই করবেন। কারণ হচ্ছে আমরা দেখুন, যেমন রফিকুল ইসলাম বুলু সাহেব ওই রংপুরের, উনিও কিন্তু কয়েকটা অনলাইনে ক্লাস নিয়েছেন। চট্টগ্রামে আতিক সাহেব নিয়েছেন, চট্টগ্রামে সলিল আচার্য নিয়েছেন, তারপরে ধরুন আরও কে হিরণময় ভট্টাচার্য কলকাতার, উনি নিয়েছেন। আমি কিন্তু ধরেন আমার যাকে মনোপুত হয়নি, আমি কিন্তু মুহূর্তের মধ্যে তাকে আর পরে ক্লাসে কিন্তু আমি ক্লাস দেইনি। তো এই যেভাবে আমি লেগে থেকে বেছে বেছে আপনাদেরকে ছাত্রদের উপহার দিয়েছি, এই ছাড়গুলোকে কেমন পেয়েছেন বা এই ছাত্রদের আপনারা কেমন পেয়েছেন, তাদের কাছ থেকে কি পেলেন, পরবর্তীতে পেশাগত জীবনে যে চোখ বন্ধ করে ভেবে দেখবেন। আরও একটা বিষয়, যে আপনারা এখান থেকে যে শিক্ষা গ্রহণ করছেন, অফলাইনে হলে চুপি চুপি রিক্সায় বা ওই বাসে করে যে টাকা খরচ করে যে বসে থেকে আপনার ক্লাস করে চলে আসতেন, কেউ জানতো না আপনারা জ্যোতিষ হয়েছেন। অথচ আজ পর্যন্ত মনে হয় প্রত্যেকের মুখ 1 লাখ লোকে দেখে নাই এমন হতে পারে না, 1 লাখ লোক দেখেনি এমন কিন্তু হবে না, তার বেশি হবে। আপনারা যতগুলো ক্লাসের ভিডিও আমার ইউটিউবের আপলোড দেওয়া আছে, দেখবেন 4000, 5000, 6000, 8000, 10000, 12000 ভিউ আছে। তাহলে এতগুলো ক্লাস নিশ্চয়ই একই ব্যক্তি প্রত্যেকটা ভিডিও দেখে নাই। তাহলে এত লোকের কাছে আপনারা যে জনপ্রিয়তা পেয়েছেন, যে এই প্রতিষ্ঠান থেকে আপনারা লেখাপড়া করছেন এবং যে জনপ্রিয়তা পেয়েছেন, এই জনপ্রিয়তার ফলও কিন্তু আপনারা পেশাগত জীবনে পাবেন। ইতিমধ্যে যেমন আমার ভালো লাগলো, গতকালকে লিটন জয়ধর বললেন যে হ্যাঁ, একটা লোক আমার কাছে আসছিল, সে বলল এসে যে হ্যাঁ, আমি কেসিপাল স্যারের ভিডিও দেখি এবং দেখে সেখানে দেখলাম যে আপনারা ওখান থেকে শেখেন, এই জন্য আমি আপনার কাছে আসছি। তাহলে এই যে জিনিসটা, এটাই কিন্তু হচ্ছে গর্বের, আর এটা হচ্ছে আপনাদের জন্য হচ্ছে প্রাপ্তির, আমার জন্য হচ্ছে গর্বের। বুঝলেন? আমি যদি এখানে লস মনে করতাম, তাহলে কিন্তু এই অনলাইন চালু করতাম না, আর ভিডিওগুলোকে কিন্তু ওই শুধু মানে আমাদের গ্রুপের মধ্যে সীমাবদ্ধ রাখতাম, আমি কিন্তু সোশ্যাল মিডিয়ায় এতভাবে ছড়িয়ে দিতাম না আপনাদেরকে। যদি মনে করতাম, আমার মন মানসিকতা যদি সেই পিঁপড়ের মতো থাকতো যে হ্যাঁ, এদেরকে পরিচিত করলে তাহলে এরা তো বড় জ্যোতিষ হয়ে যাবে, তখন এদের কাছে আমার লোক চলে যাবে, এই মানসিকতা যদি আমার থাকতো, তাহলে কিন্তু আমি আমার চ্যানেলে আমি প্রকাশ করতাম না। বুঝলেন? অর্থাৎ আপনারা আর কোন কোন দিক থেকে লাভবান হবেন, আপনারাই চোখ বন্ধ করে বুঝতে পারবেন যে আমরা অনলাইনে এসে কি পেলাম বা কতটা আসলে শিখতে পেরেছি। তবে মনোযোগ আকর্ষণ রাখেন এবং অনুধাবন করার চেষ্টা করেন। বা এই যে আমরা আজকে যে ক্লাস নিলাম, এটা আরেকবার শুনবেন, প্রতিদিনের মাঙ্গলিকের যে ক্লাসটা নেওয়া হলো আবার শুনবেন। তারপরে হচ্ছে এই 7:30 ক্লাসগুলো আপনারা বিশেষভাবে খেয়াল রাখবেন। 7:30 যে ক্লাস কিন্তু হয়নি, আমি আমার যে সিরিজ ছাড়তেছি সিরিজ ছাড়তেছি, মেষ বৃষ ছাড়া হয়ে গেছে। এইভাবে যে যখন যাবে, এগুলো আপনারা অনুধাবন করার চেষ্টা করুন, দেখবেন। হ্যাঁ ছাড়বো। তা ঠিক আছে, আপনারা ভালো থাকুন। আজকে অনেক সময় দিলেন, তার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। হ্যাঁ, নমস্কার।